তুমি জানো লিসা, এরকম কাজের জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। রাজের লাইফে এই ক্ষমা শব্দটা নেই। তুমি অন্যায় করেছো লিসা, আর তার শাস্তি তুমি পাবে। এই আকাশ লিসার হাত থেকে ওর একটা আঙুল কেটে বাদ দাও। না স্যার, আমাকে এত বড় শাস্তি দিবেন না। তুমি এর চেয়েও বড় শাস্তির যোগ্য। এতক্ষণ ধরে যার কথা শুনছিলেন সে আর কেউ নয়, এই গল্পের হিরো রাজ সরকার। আজকে সে শাস্তি দিতে এত সভা বসিয়েছে, আর যে অপরাধী সে হলো তারই এক কর্মচারী ওয়াইফ। মেয়েটার অপরাধ, তার স্বামী বেশি ইনকাম করে না, আর তার যা চাহিদা সে দিতে পারে না। কারণ লিসা হলো একটা লোভী টাইপের মেয়ে, তার টাকার প্রচুর খিদে। রাজ অন্য কোনো মাধ্যমে এই খবরটা পেয়েছিল, কারণ তার কাছে যে কাজ করে তার নাম কালু। আছে খুব সাধারণ একটা ছেলে, যেটুকু মাইনে পায় তাই লিসার হাতে তুলে দেয়। কিন্তু লিসা তাতে সন্তুষ্ট নয়, তার চাহিদা আরও বেশি। আর তার চাহিদা মেটাতে পারেনি বলে লিসা গরম তেল তার স্বামীর গায়ে ঢেলে দেয়। এই খবরটা রাজের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে লিসাকে ধরে আনতে বলে এবং তার শাস্তির ব্যবস্থা করে। কারণ কালু তার একজন বিশ্বস্ত কর্মচারী আর তার বিশ্বাসী। সে তার জন্য নিজের জীবনে দিতে পিছপা হয় না। অল্পতে মানিয়ে নিতে শেখো, বেশি খিদে শরীরের পক্ষে ভালো নয়। তোমার স্বামী যেমন রোজগার করে, তুমি তো তা নিয়ে চলতে পারতে। ও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তবুও তুমি ওর গায়ের গরম তেল ঢেলে দিয়েছ। এটা তুমি ঠিক কাজ করোনি লিসা। চৈতালি। হ্যাঁ স্যার, বলুন। কাল তুমি আমার সাথে প্যারিস যাবে। ওখানে আমাদের একটা প্রজেক্টে কাজ শুরু হবে। মিস্টার চৌধুরীদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলি ডিল করার আছে। ওকে স্যার। রাজ সরকার, বয়স 28 বছর, 6 ফুট হাইট, গায়ের রং ফর্সা, মাথায় ঘন কালো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, যা ও সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তার বাবা একজন সিএম, মা একজন সমাজসেবিকা, আর ছোট একটা ভাই আছে। আবার সবার থেকে ছোট্ট একটা বোন আছে। ভাইয়ের নাম রাকেশ আর বোনের নাম শ্বেতা। এক সময় সে তার বাবা মার বাধ্য সন্তান ছিল, কিন্তু একটা ঘটনায় তার জীবনটা এলোমেলো করে দেয়। সেই থেকে সে মদের নেশা আসক্ত হয়ে পড়ে, কারোর কথা শুনতো না, সারাদিন মদ আর ক্লাব নিয়েই থাকতো। রাজের জীবনে কি ঘটেছিল তার কথা আমরা পরে বলবো। আপনারা আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা বলা হবে। রাজের এই উচ্ছৃঙ্খল জীবন থেকে বের করতে আনার জন্য তার বাবা তাকে লন্ডনে পাঠায় কম্পিউটারের ডিপ্লোমা করার জন্য। কিন্তু ওইখানে গিয়ে সে একটা মাফিয়া গ্রুপের লিডার হয়ে যায়। এটা সম্পূর্ণ সিক্রেট থাকে, কেউ জানে না রাজ এই ডন হয়ে ওঠা। সে সমগ্র ইউরোপের কাজ করে, সারা ইউরোপ যুগের চারিদিকে ছড়িয়ে আছে তার নেটওয়ার্ক, আর সেখানে বিভিন্ন কাজের জন্য লোক নিয়োগ করা আছে। আজ 2 দিন হলো রাজ তার পার্সোনাল সেক্রেটারি চৈতালিকে নিয়ে প্যারিস এসেছে। রাজ হোটেলের ঘরে বিশ্রাম করছিল, ঠিক তখন চৈতালি দরজায় টোকা দেয়। রাজ তাকে ভেতরে আসতে বলে, তারপর চৈতালি তাকে বলে, স্যার। হ্যাঁ বল চৈতালি। স্যার, চৌধুরীরা আমাদের জন্য অপেক্ষা করছে, আপনি যাবেন না? হ্যাঁ চৈতালি, চলো। স্যার, আপনার শরীরটা কি খারাপ? আপনার চোখগুলো যেন কেমন লাল দেখাচ্ছে। কি হয়েছে স্যার আপনার? হ্যাঁ চৈতালি, আজকে শরীরটা আমার খারাপ লাগছে। তাহলে আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন। এত কাছে এসে মিটিং ক্যান্সেল করার প্রশ্নই ওঠে না। মিটিং চলাকালীন রাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে রাজকে নিয়ে রুমে ঢোকায় এবং ডক্টরকে খবর দেয়। ডক্টর এলে বলে উনি কোনো একটা বিষয় নিয়ে মানসিক টেনশনে আছে, একটু সাবধানে থাকতে বলবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি কতগুলো মেডিসিন দিচ্ছি, ঠিক সে সময় খাওয়াবেন। রাজ অসুস্থ হয়ে পড়ায় চৈতালি মিটিং ক্যান্সেল করে দেয়। এরপর রাজ একটু সুস্থ হয়ে চৈতালি ফোন করে তার নিজের রুমে আসতে বলে। চৈতালি রুমে এলে রাজ চৈতালিকে বলে, চৈতালি, আমার শরীরটা একটু খারাপ আছে। একটা বিষয় নিয়ে আমি চিন্তায় আছি। আমি ভাবছি এবার দেশে ফিরে যাব, আর সেখান থেকেই আমি এখানকার সমস্ত কাজকর্ম মনিটরিং করব। তুমিও আমার সঙ্গে যাবে। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো চৈতালি। কিছুদিন আগে আপনার ফোনে একটা ফোন এসেছিল। আমি জানি না কে ফোন করেছিল, কিন্তু তারপর থেকেই আপনাকে উদাসীন দেখায়। কোনো বিষয় নিয়ে আপনি কি চিন্তায় আছেন? হ্যাঁ চৈতালি, আমার জীবনে এমন একটা অধ্যায় আছে যেটা আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না। সেসব কথা পরে একদিন বলবো তোমায়। রাজ আর চৈতালি যখন কথা বলছিল ঠিক তখন রাজের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার ছোট বোন শ্বেতা ফোন করেছে। রাজ ফোনটা হাতে তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল, দাদা কেমন আছো? তোমার নাকি শরীর খারাপ? চৈতালিকে ফোন করেছিলাম তো, তাই জানতে পারলাম। তা না হলে তুমি তো কোনো কিছুই বলো না। ধুর পাগলি, এরকম কিছুই হয়নি, অত চিন্তা করার কিছু নেই। না, চিন্তা করবো না। তুমি সেই কত দূরে পড়ে আছো। কবে থেকে বলছি বাড়ি চলে এসো, এখানে এসে ব্যবসা করো, বিয়ে করো। তা আমার কথা শুনলে তো তুমি ফিরে এসো না দাদা। হ্যাঁ রে,
এবার আমি ফিরে যাব, ভাবছি ওখান থেকে বসে কাজ করব। সত্যি দাদা, তাহলে খুব ভালো হয়। তুমি কবে আসছো? আমি বাড়িতে খবরটা দিই, তাহলে সবাই খুব খুশি হবে। সামনের সপ্তাহে যাব, আর এখন বাড়িতে কিছু বলতে হবে না, ভাবছি সারপ্রাইজ দেব। ঠিক আছে দাদা, তুমি ফিরে এসো। আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না, তুমি এলে সবাই জানতে পারবে। ঠিক আছে, সাবধানে থাকবি, সামনের সপ্তাহে যাচ্ছি। তুমিও সাবধানে থাকবে দাদা, আর তোমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঠিক আছে বোনটি আমার। মা, আমায় খেতে দাও, আমি কলেজ যাব। তুই তো বললি কলেজ যাবি না আজকে, তাহলে আবার বলছিস কলেজে যাবি? সামনের সপ্তাহে দাদা। কি সামনের সপ্তাহে? দাদা বলে থেমে গেলি? কিছু না মা, আমার কলেজের আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। মিতালি ফোন করেছিল, ভেবেছিলাম যাব না, কিন্তু যেতে হবে। সামনের সপ্তাহে অনেকগুলো ছুটি নিব। সামনের সপ্তাহে ছুটি নিবি কেন? আমার পরীক্ষার জন্য কলেজ যাব না, সেই কারণে বলছিলাম, বুঝেছো মা জননী? দাদা বাড়িতে সারপ্রাইজ দেবে, সেই জন্য সেটা তার মাকে কথাটা বলতে গেলেও বলতে পারলো না। দাদা বারণ করেছে। কথা মতো 1 সপ্তাহ পর রাজ বাড়িতে এলো। রাজকে দেখে বাড়িতে সবাই অবাক হয়ে গেল। মা ছুটে এসে বলল, হ্যাঁ রে রাজ, তুই যে আসবি আগে থেকে আমাদের বলিসনি কেন? তোমাদের সারপ্রাইজ দেব বলে মা। ও আচ্ছা, তা বাবা তোর শরীর তো আগের চেয়ে খারাপ হয়ে গেছে, ঠিক মতন যত্ন করছিস না। আর তোর সাথে এই মেয়েটা কে রে? ওর নাম চৈতালি, ও আমার পিএ। আমি তোমায় বলেছিলাম না, কম্পিউটারে কোর্স করার পর আমি নতুন বিজনেস শুরু করেছি। ও আচ্ছা। আজ 5 বছর পর রাজ দেশে ফিরল। আজ থেকে 5 বছর আগে তার বাবা কম্পিউটারের ডিপ্লোমা করার জন্য লন্ডনে পাঠায়। এই লন্ডনে পাঠানোর আর একটা কারণ আছে। ও একটা সম্পর্কের সাথে জড়িয়ে গেছিল, যেটা ওর বাবার প্রফেশনের ওপর প্রভাব ফেলেছিল। ওর বাবা যেহেতু একজন সিএম, তার একটা সম্মান আছে, আর সেই সম্মান বজায় রাখার জন্য ছেলেকে লন্ডন পাঠিয়ে দেয়। রাজ বাড়ি আসার পর থেকেই তার বাবার মনে শান্তি নেই। রাজ তার এক পরিচিত বন্ধুর সাথে দেখা করতে গেল, যার ফোন পেয়ে রাজ অসুস্থ হয়ে পড়ে। তার নাম কার্তিক। রাজ কার্তিককে নিয়োগ করেছিল কারো একজনের খবর নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে খবর পাচ্ছিল না। তারপর কার্তিক রাজকে ফোন করে জানায় তার খবর পেয়েছে। কে সে রহস্যময়, আসুন আমরা খুঁজে বের করি। কার্তিক, তুই তাকে দেখতে পেয়েছিস? কোথায় আছে রে সে? আমি কিছুদিন আগে মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে ঘুরতে গেছিলাম। ওখানে একটা দোকানে আমি মেয়েটাকে বসে থাকতে দেখেছি। তুই রূপার সাথে কথা বলেছিস? না রে, আমি মেয়েটাকে প্রথম খেয়াল করিনি। একজনের সাথে কথা বলছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে যায় সেই দোকানে। ওটা একটা বইয়ের দোকান ছিল। তারপর আমি তার সাথে কথা বলা শেষ করে সেই দোকানে এসে দাঁড়াই, কিন্তু মেয়েটাকে আর দেখতে পাইনি। তুই মেয়েটা বলিস না, ওর নাম রূপা। তুই যেভাবে হোক রূপাকে খুঁজে বের কর, যত টাকা লাগে আমি দেব, আরও লোক লাগা। ও কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেল? আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। আমি ওর জন্য, কেবলমাত্র ওকে ভুলে থাকার জন্য অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি, অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়েছি। সারা ইউরোপ জুড়ে আমার নেটওয়ার্ক কাজ করছে, কিন্তু তুই যেদিন আমাকে ফোন করে বলিস যে তুই রূপাকে দেখেছিস, সেদিন থেকে আমি আর ঠিক রাখতে পারিনি। দেশে ফেরার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছিল। আমি যাব তোর সাথে মুর্শিদাবাদে হাজারদুয়ারি, আমি নিজেও খুঁজব রূপাকে। ঠিক আছে, তাহলে কালকে চল। ঠিক আছে। এদিকে রাজের মা ভেবেছে চৈতালির সাথে রাজের হয়তো কোনো সম্পর্ক আছে, তাই খাওয়া দাওয়া শেষ করে সে চৈতালির রুমে এসে জিজ্ঞেস করে, তোমাদের কোথায় বাড়ি, আর আমার ছেলের সাথে তোমার কিভাবে আলাপ হলো? আমিও আপনাদের মতন একজন বাঙালি, এদেশেই আমার বাড়ি। আমার বাবা কর্মসূত্রে লন্ডনে থাকে, আমিও ছোট থেকে এখানেই ছিলাম। তারপর হায়ার স্টাডি করার জন্য আমি বাবার কাছে লন্ডনে চলে যাই। আমার মা আগে এখানে থাকতো। আমি যখন লন্ডনে যাই, আমার মা ও ছোট ভাই সবাই আমরা বাবার কাছে চলে যাই। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা জব খুঁজছিলাম। হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপন দেখে আমি রাজ স্যারের কোম্পানিতে ইন্টারভিউ দিই। তারপর স্যার আমাকে সিলেক্ট করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চৈতালি থামলো। তারপর রাজের মাকে জিজ্ঞেস করলো, আপনি তো স্যারের মা, আর আপনি একজন সমাজসেবিকা। কে বললো তোমায়? স্যার বলেছে। তাছাড়া স্যার তোমাকে আমাদের সম্পর্কে আর কি কি বলেছে? সেরকম কিছু বলেনি। ওনার বাবা এখানকার সিএম, আর ওনারা 2 ভাই 1 বোন। ওনার ভাই কলেজে পড়েন আর বোন অনার্সে পড়ছে, শুধু এটুকুই বলেছেন। ও আচ্ছা, একটু রেস্ট নাও, পরে আমরা কথা বলবো, কেমন? ঠিক আছে ম্যাম। ঠাম্মি, আজকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, আজ আমি পড়াতে যেতে পারবো না। ঠিক আছে, তুই ওদেরকে ফোন করে জানিয়ে দে।
তোকে পয়সার অভাবে ভালো ডাক্তারও দেখাতে পারি না। এই মাথা যন্ত্রণায় তুই আর কতদিন সহ্য করবি? সেই ঘটনার পর থেকেই তোর মাথায় যন্ত্রণা শুরু। ও ঠাম্মি, তুমি চুপ করো না, এসব পুরনো কথা বলো না তো। রূপা হলো আমাদের এই গল্পের নায়িকা। তার বয়স এখন 20 বছর। সে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। টাকার অভাবে তার কলেজ পড়া হয়নি। এই ছোট্ট বাচ্চাদের টিউশনি পড়ায় আর বাড়িতে কাপড়ের ওপর নকশা করে অর্থাৎ জরির কাজ করে। তার একটা অত্যন্ত ঘামে থাকা এক ঠাকুমার বাড়িতে ছাগল ও হাঁস মুরগি পোষার কাজ করে। ওরা আগে শহরের এক বস্তিতে থাকতো, কিন্তু এক ঘটনার জন্য শ্রুপ ও তার বাবা ভাইকে হারায়। তারপর তারা এই প্রত্যন্ত গ্রামে চলে আসে। কিরে কার্তিক, সারা হাজারদুয়ারি তো ঘোরা হয়ে গেল, কিন্তু বইয়ের দোকানে লোকটা তো বললো যে কিছুই মনে করতে পারছে না। তুই ঠিক দেখেছিস তো রূপাকে? হ্যাঁ, আমি ওই বইয়ের দোকানে দেখেছিলাম। আমার একটু ভুলের জন্য আমি রূপাকে ধরতে পারলাম না। আমি কিন্তু তোকে দায়িত্ব দিয়েছিলাম কার্তিক, ওকে খুঁজে বের করার, কিন্তু তুই আমার সাথে কথা রাখিস নাই। আমি তো চেষ্টা করেছি, আর কেউ যদি নিজে থেকে হারিয়ে যায় আমি তাহলে তাকে কি করে খুঁজে বের করব বল? কিছু তো একটা হয়েছে ওর সাথে এবং ওর পরিবারের সাথে। আমি এখন অন্ধকারে আছি, নিশ্চয়ই একদিন প্রকাশের আসবে। আর কে ষড়যন্ত্র করেছে তার মূল মাস্টারমাইন্ড আমি খুঁজে বের করবই। চল আমরা বাড়ি ফিরে যাই, তুই তো এখন আসছিস সেখানে, পরে ওকে খুঁজে বের করা যাবে। আমি এখন এখানেই থাকবো, আর এখান থেকে ইউরোপের সমস্ত কান্ট্রি আমার যে কাজকর্ম চলছে তা দেখাশোনা করব। ওখানে বিভিন্ন কাজের জন্য যদি আমি লোক নিয়োগ করে এসেছি, তারাই আমাকে ওখানকার কাজকর্মের প্রত্যেকটা আপডেট দেবে। যদি কিছু সমস্যা বুঝি আমি পুনরায় ইউরোপ ব্যাক করব। এখন রূপাকে খুঁজে বের করা আমার একমাত্র লক্ষ্য। খুব রাতে রাজ বাড়ি ফিরে আসে। সেদিন রাতে রাজের মা রাজকে কিচ্ছু বলে না। বেলা 10টা বাজে, রাজের ঘুম ভাঙেনি। সে ঘুম থেকে উঠে তার মাকে বলে, মর্নিং মা। আর মর্নিং আছে? বেলা কয়টা বাজে দেখেছিস? আর কালকে কার্তিককে নিয়ে তুই কোথায় গিয়েছিলিস? তোর বাবা বাড়িতে এসে তোকে খুঁজছিল। তাই নাকি? তা মিস্টার সিমের আমার কথা মনে হয়েছিল? কিসব বলছিস উল্টো পাল্টা কথা? উনি তোর বাবা হন, আর এখানকার সিএম কত মানুষ উনাকে রেসপেক্ট করে জানিস? উনি তো আমার সাথে ভালো কিছু করেনি মা, উনি আমাকে জোর করে লন্ডন পাঠিয়ে দিল। সেই কারণে তোর এত রাগ, কিন্তু বাবা ওখানে গিয়েছিলিস বলেই তো তুই এত বড় বিজনেস করতে পারছিস। এই যে সমগ্র ইউরোপ জুড়ে তোর যে বিজনেস, সেটা তো তোর বাবা তোকে লন্ডন পাঠিয়েছিল বলেই তো করতে পারলি, তাই না? মনে মনে তোমার ছেলে যে কী কাজ করে তা যদি তুমি জানতে। তোমার ছেলে ছদ্মবেশে ডন, আর সে সমগ্র ইউরোপ মহাদেশে মাফিয়া গ্রুপের একজন লিডার। কী সব ফিসফিস করে বলছিস? একটু জোরে বল, আমিও শুনি। মায়ের কথায় রাজের চেতনা ফিরে আসে, স্বাভাবিক হয়। তারপর সে মাকে বলে, বাবা মা কোথায়? বাবাকেও দেখতে পাচ্ছি না। ধর বাবা সরকারি কিছু অনুষ্ঠানে থাকায় দুদিনের জন্য হায়দ্রাবাদ গেছে। আমি তোর বাবাকে বলেছি যে তুই এসেছিস, আর তুই তো আগে থেকে কিছু বলিসনি। তোর বাবা কিছু জানতো না। তোর বাবা শুনে খুব খুশি হয়েছে। যাকে ছেলেটা অনেকদিন পর বাড়ি ফিরে এসেছে। তোর বাবা বলেছিল তোর এবার বিয়ে দিবে। তোর বাবার একটা মেয়ে ভীষণ পছন্দ হয়েছে। তোর বাবা ফিরে এসে এই বিষয়ে তোর সাথে কথা বলবে। মা, এখন আমি বিয়ে করব না। দেখ বাবা, দেখতে দেখতে তোর 28 বছর হয়ে গেল, আর এটাই তো বিয়ে করার উপযুক্ত সময়। তারপর তোর ছোট ভাই আছে, সে ভালো চাকরি করে, তবে তো বিয়ে দিতে হবে। তোর বোন গ্র্যাজুয়েশন হয়ে গেলে তারও বিয়ে দিয়ে দিব। তুমি বরং রাকেশ আর সেথার বিয়ে দিয়ে দাও। তুই কি সারা জীবন একা থাকবি নাকি? তোর সংসার করতে হবে না? আপাতত এসব নিয়ে আমি ভাবছি না। আজ কদিন হলো রাজের ছোট ভাই রাকেশ লক্ষ্য করছে তাদের গেস্ট রুম একটা মেয়ে আছে। মেয়েটা কে, কি তার পরিচয় সে জানে না। তার কৌতূহল হচ্ছে, তাই সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বাবা, বল না, কি জানতে চেয়েছিস? আজ কদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের গেস্ট রুমে একটা মেয়ে রয়েছে। মা, মেয়েটা কি আমাদের কোনো আত্মীয়? না বাবা, মেয়েটা আমাদের কোনো আত্মীয় নয়। মেয়েটা তোর দাদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর দাদার সাথে আমাদের বাড়িতে এসেছে। মেয়েটা বাঙালি, আগে থেকে ওখানে থাকতো। ওর বাবা লন্ডনে থাকে, সে সূত্রে ওদের ফ্যামিলিও লন্ডনে শিফট হয়ে যায়। ও আচ্ছা, তা মেয়েটা কি আমাদের বাড়িতে থাকবে? আমি ঠিক জানি না বাবা, তোর দাদা জানে। 2 দিন পর সরকারি কর্মসূচি ছেড়ে রাজের বাবার রমেশবাবু বাড়ি ফিরেছে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রমেশবাবু
রাজের উদ্দেশ্যে বলল, কেমন আছো? তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি কি এবার থেকে দেশে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত দেশে আছি, এখান থেকে কাজকর্ম দেখাশুনো করব, এখানে একটা অফিস খুলব। তার মেয়েটাকে, যাকে তুমি সাথে করে নিয়ে এসেছো? ওর নাম চৈতালি, ও আমার পার্সোনাল সেক্রেটারি। ও আমাদের বাড়িতে কিছুদিন থাকবে, তারপর ওর নিজের বাড়ি চলে যাবে। কিছুদিন পর ওর বাবার চাকরি থেকে অবসর নেবে, তখন ওরাও চলে আসবে। তাই কিছুদিন চৈতালি আমাদের সাথে আমাদের এই বাড়িতে থাকবে। তা আপনারা কি এ ব্যাপারে কোনো সমস্যা আছে? না, নেই, থাকুক না, যতদিন মন চাইবে। একদিন ছাদে চৈতালি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ অন্ধকারে একটা ছায়া দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তখন কেউ একজন তার মুখটা চেপে ধরে আর বলে, ভয় পাবেন, আমি রাকেশ, আপনার বস রাজার ছোট ভাই। কথাটা বলে রাকেশ মুখ থেকে হাতটা ছুটে নেয়। চৈতালি কিছুক্ষণ হাঁপাতে থাকে, তারপর সে রাকেশকে বলে, আসলে অন্ধকার তো, আমি ঠিক বুঝতে পারিনি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাই অন্ধকারে ছাদে এসেছো কেন? আর এসেছো যখন, তখন আমার বোনকে সাথে নিয়ে আসতে পারতে। আসলে রুম থেকে খুব গরম লাগছিল, আজ কদিন ধরে সেখানে তো আছি, তাই একটু মনে হলো ছাদে গিয়ে পায়চারি করলে কেমন হয়। আপনাদের ছাদটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই বাড়িটা আমার দাদু বানিয়েছিল। বাবা সিএম হওয়ার পর আবার নতুন করে রিপেয়ার করে বাড়িটাকে আরেকটু বড় করে। বলছি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। না না, কিছু মনে করব না আমি, বলতে পারেন। বলছি দাদার ওখানে কতদিন কাজ করছেন? ও এই কথা, আমি তো ভাবলাম কি না কি আবার জিজ্ঞেস করবেন। মাত্র 6 মাস। তার আগে দাদাকে চিনতে না? না না, আপনার দাদাকে আগে থেকে কি করে চিনবো আমি? উনি একটা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে লোক লাগবে বলে, আর আমার সেই সময় একটা জবের খুব প্রয়োজন ছিল। আমি পড়াশোনা কমপ্লিট করে জবের জন্য ট্রাই করছিলাম। ঠিক সেই সময় বিজ্ঞাপন দেখিয়ে আমি আপনার দাদার ওখানে গিয়েছিলাম। ও আচ্ছা, বলছি তোমার নামটা চৈতালি আর তোমাকে তুমি করে বসছি বলে কিছু মনে করো না তো। আমার মনে হয় তুমি আমার থেকে বয়সে ছোট, সেই জন্য তোমাকে তুমি বলছি। না না, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে ডাকার ইচ্ছে সেভাবেই ডাকবেন। তুমি বললে কোনো সমস্যা নেই, যদি আবার তুইও বলেন তাতেও কোনো অসুবিধা নেই, শুধু আপনি বলবেন না। কেন আপনি বললে কি হবে? এই যে বললেন আমি আপনার থেকে বয়সে ছোট, ছোটদের কি বুঝি আপনি বলে? বিদেশে মানুষ হয়েছেন, কিন্তু বিদেশে তো কিছু তো তোমার মতো দেখতে পাচ্ছি না। কে বললো আমি বিদেশে মানুষ হয়েছি? আমি পুরোপুরি এদেশের। আমার বাবা কর্মসূত্রে ওখানে থাকতেন। আমি, আমার মা, ভাই ও আমাদের অন্যান্য ফ্যামিলির কাকারা আছে, তারা সবাই এখানেই থাকতাম। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে মা, ভাই ও আমি বাবার ওখানে চলে যাই। ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এই তো আর কিছুদিন পর বাবা কাজ থেকে অবসর নিয়ে নেবে, তারপর আবার এখানে চলে আসবে। ঘুরতে যাবে চৈতালি? সত্যিই খুব ভালো হয়। আমার এখানে ঘরে বসে থেকে খুব বোরিং লাগছে। সামনের সপ্তাহে স্যারের এখানে নতুন কোম্পানির লঞ্চ হবে, তারপর কাজের চাপ পড়বে। এখন আমি পুরোপুরি ফ্রি আছি। ভাবছি কাল পরশু করে আমাদের একবার বাড়িতে ঘুরতে যাব। ওখানে কিছুদিন থেকে তারপর চলে আসবো। তোমাদের আদি বাড়ি কোথায়? এই তো পাণ্ডবেশ্বর। ভাবছি পরশুদিন যাব। ঠিক আছে, তাহলে চলো কালকে আমরা ঘুরে আসি। আপনার বোন সেটা কিন্তু আমাদের সাথে যাবে, সেটা আমাকে বলেছিল ঘুরতে যাওয়ার কথা। অসুবিধা নেই, কালকে আমি কলেজ থেকে সকাল করে বাড়ি চলে আসবো, তারপর বেরোবো। তুমি রেডি থেকো, আর আমি সেটাকে বলে দেবো যেন রেডি থাকে। আপনি বুঝি কলেজে পড়েন? হ্যাঁ, কেন কলেজে পড়ানো বুঝি তোমার পছন্দ নয়? কে বললো এসব কথা? এডুকেশন লাইন কার পছন্দ নয় বলুন? চলো নিচে চলো, আর সাথে থাকতে হবে না। হ্যাঁ চলুন। এরপর রাকেশ ও চৈতালি ছাদ থেকে নিচে নেমে, সিঁড়িটা অন্ধকার থাকায় চৈতালি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু রাকেশ চৈতালির কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে করে নেয় আর বলে, সাবধানে নামবে তো। আসলে যখন উপরে উঠেছিলাম তখন ততটা অন্ধকার ছিল না। ঠিক আছে, সমস্যা নেই, আমি তো আছি, আমি নিয়ে যাচ্ছি তোমায়। এদিকে রূপা তার ছাত্রছাত্রীদের পড়াতে গেছে, গিয়ে শুনলো তার 4 দিন থাকবে না, দার্জিলিং ঘুরতে যাবে। তারা রূপাকে অনুরোধ করলো যে তাদের সাথে যাওয়ার জন্য। রূপার খুব ইচ্ছা ছিল, সে বাড়িতে এসে তার ঠাকুমাকে বলল, ঠাম্মি, আমার যে ছাত্রী আছে তিথি, ওরা গত পরশুদিন 4 দিনের সফরে দার্জিলিং যাচ্ছে। আমাকে বলেছিল ওদের সাথে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা আমি ওদের সাথে যাব। না, তুই কোথাও যাবি না। কি হবে গেলে ঠাম্মা? টাকা লাগবে না, ওরাই খরচ করে আমাকে নিয়ে যাবে। না বললাম তো, আমি সব হারিয়েছি রূপা, আর সব হারিয়ে আমি তোকে নিয়ে বেঁচে আছি। সেদিন সেই ঘটনা, তুই কি সব ভুলে গেলি? না ঠাম্মা, আমি কিচ্ছু ভুলে যাইনি। যদি আমি ছোট ছিলাম তবু আমার অনেক কিছু মনে আছে। তাই বলছি, আমার কথা শোন। কে কোথায় দেখে ফেলবে তা ঠিক আছে। আমরা যেমন প্রত্যন্ত গ্রামে আছি, এখানেই থাকি না।
তারপর সামনের মাসে সুজয় এলে ওর সাথে তোর বিয়ে দিয়ে তোকে বম্বে পাঠিয়ে দিব। সুজয় এখন ভালোই ইনকাম করে, ও তোকে সুখেই রাখবে। তাই বলছি, আমার কথা শোন। তুই সেদিন ও বাড়ির রিনার সাথে হাজারদুয়ারে গিয়েছিলিস। আমি সারাদিন খুব চিন্তায় ছিলাম, না জানি কেউ কোথায় দেখে ফেললো নাকি। সেই ভয়ে আমি তোকে কলেজ পর্যন্ত পাঠাইনি। ঠিক আছে ঠাম্মা, তুমি যা বলছো তাই হবে। আমি ওদের না বলে দেব। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো চৈতালি। স্যার, কালকে আমি আপনার ছোট ভাই রাকেশ আর আপনার বোন সতার সাথে একটু ঘুরতে যাব। ও তাই নাকি? আমার ভাইয়ের বোনের সাথে তোমার আলাপ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আপনার ভাই আমাকে বলল বাড়িতে বসে বোরিং হচ্ছে, চলো কোথাও ঘুরতে যাব। তা কোথায় ঘুরতে যাবে? আমি জানি না উনি কোথায় নিয়ে যাবেন। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও ওদের সাথে। আমার ভাই ও বোন ওরা খুব ভালো। তা কখন যাবে? আপনার ভাই কলেজ থেকে বাড়ি এসে আমাদের নিয়ে যাবে। বেশ 4টে সাড়ে 4টে নাগাদ আর কি বেরোবো। তারপর রাতে ডিনার করে বাড়ি ফিরবো। ঠিক আছে, ঘুরে এসো, সমস্যা নেই। জানো তো, সামনের সপ্তাহে এখানে আমাদের নতুন এক কোম্পানি লঞ্চ হচ্ছে, তখন তুমি ব্যস্ত হয়ে যাবে। তার আগে তোমাদের বাড়ি থেকেও একবার ঘুরে এসো। হ্যাঁ স্যার, আমি সেটা ভাবছিলাম। আজকে রাকেশ, চৈতালি আর শ্বেতা ঘুরতে এসেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি কর রে, তাহলে রাতে 8টা নাগাদ একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে ঢুকেছে। রাকেশ চৈতালিকে বলে, কি খাবে চৈতালি? অর্ডার দাও। আপনি যা পছন্দ করবেন না আমি সেটাই খাবো, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই। তারপর পাশ থেকে শ্বেতা বলে ওঠে, কেন গো, আমার ছোটদা যেটা খাবে তুমিও সেটা খাবে। তুমিও কি আমার ছোটদাকে পছন্দ করে ফেলেছো? তুমি বলো, আমি তাহলে তোমাদের বিয়ের ঘটকালি করব। সেটার কথায় চৈতালি খুব লজ্জা পায়। সে লজ্জা মাথাটা হেজ করে নেয়, আর সেটা রাকেশের চোখ এড়ায় না। তবুও সে গম্ভীর লুক নিয়ে শ্বেতাকে বলে, খুব পেকে গেছিস না? বাবাকে বলবো তোর বিয়ে দিতে। সে তো আমার বিয়ে হবে, আগে তোর বিয়ে খায়, তারপর না হয় আমার বিয়ে খাবি। তার আগে আমার বড় বৌদি, ছোট বৌদি, দুটো বৌদিকে আমাদের বাড়িতে দেখতে চাই। আমি ওদের একমাত্র ছোট ননদ বলে কথা। বৌদির সাথে কত ঝগড়া করব, খুনসুটি করব, আমি সব মনে মনে ঠিক করে রেখেছি। তোর বিয়ের সময় আমাকে একটা ভালো লেহেঙ্গা কিনে দিবি, যেটা পরে আমি তোর বিয়েতে নাচবো। কথা বলা শেষ হওয়ার সাথে সাথে সেটা ফোনে একটা কল আসে, সেটা রিসিভ করে একটু দূরে চলে যায়। আর এদিকে চৈতালি মুখে খাবার পুরে কাশতে শুরু করে। রাকেশ তখন চৈতালির মাথায় হাত বুলিয়ে দেয় আর জলের বোতলটা চৈতালির মুখের সামনে ধরে আর চৈতালিকে উদ্দেশ্য করে বলে, কেউ মনে হয় তোমার নাম বলেছে। মায়ের মুখে ছোটবেলায় গল্প শুনেছি, খেতে বসে কেউ যদি ভীষণ খায় তাহলে তার কোনো প্রিয় মানুষ তার নাম বলে। রাকেশের কথা শুনে চৈতালি মুচকি হাসে আর বলে, তাই নাকি? তাহলে আমার বাবা মা ভাই এরা হয়তো আমার নাম বলেছে, খুব মিস করছে ওরা হয়তো আমাকে। মা বাবা ভাই ছাড়া আর কেউ নেই তোমার? হ্যাঁ আছে তো, এদেশে আমার 2 কাকু কাকিমা থাকে আর তাদের ছেলে মেয়েরা আছে। আমি কালকে ওনাদের সাথে দেখা করতে যাব। আমি ওনাদের কথা বলছি না, সোজা কথা, তোমার কারোর সাথে রিলেশন আছে? রাকেশের কথায় চৈতালি বলে, এই 22 বছর জীবনে প্রেম যে আসেনি সেটা বলবো না, এসেছিল আমার কলেজ লাইফে, তবে সেই মানুষটার প্রতি আমার কোনো অনুভূতি ছিল না। নিছক বন্ধুদের সাথে বাজি ধরে সে ব্যক্তির সাথে 3 মাসের জন্য প্রেম করেছিলাম। তাই নাকি? তার বাজিটা কিরকম ছিল? সেটা সম্পূর্ণ সিক্রেট, কাউকে বলা যাবে না। আপনি তো আমার কথা শুনলেন, এবার না হয় আপনার কথা বলুন। আপনার কারোর সাথে রিলেশন নেই? আমার এই 25 বছরের জীবনে এখনো আসেনি, তবে আমি অপেক্ষায় আছি তার জন্য। সে আসছে আমার জীবনে পবিত্র এক আলো হয়ে। তাই নাকি? অল দ্য বেস্ট, আগাম শুভেচ্ছা জানালাম। এদিকে রাজের মা রাজের বাবাকে বলল, আমি নয় কিছু বলতে পারি না, জানো আমার মনে হয় রাজ চৈতালি বলে মেয়েটাকে ভালোবাসে। তুমি কে বললো? কেউ বলেনি, দেখে মনে হয়। তাহলে মেয়েটা একা একা কি করে রাজের সাথে এদেশে এলো? তুমি বলো না, এটা কি সত্যি নয়? ভালোবেসেছি বলেই তো এসেছি। তুমি না বড্ড ফালতু বকছো। রাজের সাথে এসেছো বলে মেয়েদের আজকে ভালোবাসে, এটা হয় নাকি? দেখো, সে বারে আমরা অনেক ভুল করে ফেলেছি, এবার কিন্তু আর কিছু ভুল করব না। ওই ঘটনা রাজ যদি কোনোভাবে জানতে পারে তাহলে ও কোনোদিনই আমাদের ক্ষমা করবে না। সে বারে রাজ একটা ভুল করেছিল, একটা বস্তির মেয়ে, সে কোনোদিনই আমাদের বাড়ির পরিবারের যোগ্য হতে পারে না। কিন্তু চৈতালি বলে মেয়েটা, ও তো লন্ডনে থেকে মানুষ হয়ে এসেছে, এই পরিবারের সাথে মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হবে না। আমি বরং এক কাজ করি, চৈতালির সাথে কথা বলি, ওর বাবা মার ফোন নাম্বার নেই আর ওনাদের ঘরে এখানে আসতে বলি। রাজ কিন্তু মেয়েটাকে এখনো খুঁজছে। তোমায় কে বললো?
সেদিন রাজ ওর বন্ধু কার্তিকের সাথে কোথাও গিয়েছিল। আমাদের বাড়ির কাছের লোক পুষ্প আছে না, ও শুনেছে। রাজ কার্তিককে ফোন করে বলেছিল যেভাবে হোক মেয়েটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা সেটা তো আমি জানি না। তুমি চুপ করো, কেউ কোথা থেকে শুনে ফেলবে। আমার সরকারে এত সম্মানহানি হবে, বিরোধী পার্টি উঠে পড়ে লাগবে। তুমি বরং চৈতালির সাথে কথা বলো, ওর বাবা মাকে ফোন করে এখানে আসতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে হয়ে গেলে ওইসব পুরনো কথা আমার মনে হয় মনে রাখবে না। সামনে ইলেকশন এসে গেছে, তার আগে রাজের বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কালকেই চৈতালির সাথে কথা বলবো। রাজের কোম্পানি লঞ্চ হয়ে গেছে। এ দেশে সেসব কাজ নিয়ে চৈতালি ওরা আজ খুব ব্যস্ত থাকায় কয়েকদিন ধরে কারোর সাথে সেভাবে দেখা হয়নি। তারপর কিছুদিন পর রাজের মা চৈতালিকে বলে, চৈতালি, আমি কদিন ধরে তোমায় খুঁজছিলাম, তুমি ব্যস্ত থাকায় আমি তোমার সাথে কথা বলতে পারিনি। তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি আমাকে 10 মিনিট সময় দেবে? হ্যাঁ ম্যাম, কদিন খুব ব্যস্ত ছিলাম। আসলে স্যারের নতুন কোম্পানির জন্য কিছু প্রজেক্টের কাজ চলছিল, সেখানে একটু ব্যস্ত ছিলাম। এখন একটু ফাঁকা আছি। হ্যাঁ ম্যাডাম, বলুন আপনি কি বলবেন। তোমার বাবা অথবা মা কারোর কন্ট্যাক্ট নাম্বার আমাকে দেবে? কেন ম্যাডাম, কিছু কি দরকার আছে আমার বাবা মার সাথে? সামনের সপ্তাহে দোল পূর্ণিমা, যে উপলক্ষে আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছে, সে কারণে ওনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ করব। ঠিক আছে, সমস্যা নেই, আমি বাবা মাকে বলে দেব। আরে তোমাকে কিছু বলতে হবে না, ওনার আমাদের বাড়িতে আসবে, আমাদের অতিথি নিমন্ত্রণটা তো আমাদের করতে হবে, তাই তো নাকি? ও আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা। তারপর রাজের মা চৈতালির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবা মাকে ফোন করে আর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করে। তার পরের সপ্তাহে চৈতালির বাবা মা উভয় রাজদের বাড়িতে আসে। পুজো উপলক্ষে অনেক গেস্টকে নেমন্তন্ন করা হয়। সেদিন রাতে একটা অনুষ্ঠানে রাজের বাবা ঘোষণা করে যে, আজ আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার বড় ছেলে রাজকে আপনারা সবাই জানেন, তার আমরা বিয়ে ঠিক করেছি, তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চৈতালির সাথে। সামনের সপ্তাহে ওনাদের এঙ্গেজমেন্ট, আর 3 মাস পরে চৈতালির বাবা মা দেশে ফিরে এলে এদের শুভ কাজটি তখন সম্পূর্ণ হবে। রাজের বাবা হঠাৎ করে এরকম একটা কথা ঘোষণা করবে এত লোকের মাঝখানে, তা কেউই ভাবতে পারেনি। তার বাবার কথায় শুধু রাজ আর চৈতালি নয়, রাকেশ, এমনকি তার ছোট্ট বোন শ্বেতাও সে অবাক হয়ে যায়। কারণ শ্বেতা জানে রাকেশ ও চৈতালি একে অপরকে মনে মনে ভালোবাসে। রাকেশ চৈতালি খুব খারাপ লাগে প্রকাশ্যেই কথা বলায়, আর সব থেকে বেশি রেগে যায় রাজ। বাবার কথা শুনে তার মাথায় আগুন জ্বলতে থাকে। সে তখন সবার সামনে তার বাবাকে বলে, বাবা, তোমার মাথা ঠিক আছে তো? না, সামনে ইলেকশনে এসে পড়া, তোমার মাথায় কিছু সমস্যা হয়েছে? কি সব কথা বলছো উল্টা পাল্টা? আমার মাথা খারাপ হবে কেন? ঠিক আছে, আমি আপনার সাথেই এ ব্যাপারে পরে কথা বলবো। রাতের বেলা রাজ তার বাবা মার সাথে খুব ঝগড়া করে। আপনি আমার মতামত না নিয়ে এগুলো লোকের সামনে আমার বিয়ের কথা কেন ঘোষণা করলেন? কেন, আমি কি দোষ করেছি? তুমি তো চৈতালিকে ভালোবাসো, আর অত খারাপ মেয়ে নয় ও, আমাদের বাড়ির বউ হওয়ার উপযুক্ত। তাই আমি ঘোষণা করেছি। কেন এই বিয়েতে তোমার কি মত নেই? বাবার কথায় রাজ খুব রেগে যায় আর বাবাকে চিৎকার করে বলতে থাকে, আপনি এত বড় একটা কথা ঘোষণা করার আগে আমার মতামত নিয়েছিলেন? আমি কি করে জানবো? তোমার মাই তো বললো চৈতালির সাথে নাকি তোমার সম্পর্ক আছে, তুমি ওকে ভালোবাসো। সেই কারণে তোমার মা চৈতালির বাবা আমাকে ফোন করে এখানে আসতে বলে। না, ভুল কথা। চৈতালি আমার ভালো বন্ধু, আমি কখনো ওকে ভালোবাসি না যে ওকে আমি বিয়ে করব। তুমি যা ভুল করছো তা তোমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। তুমি আবার সবাইকে ডেকে ঘোষণা করবে যে আমার ছোট ছেলে রাকেশ চৈতালিকে ভালোবাসে, ওদের দুজনের বিয়ে দেওয়া হবে। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, এটাই সত্যি। তা কবে থেকে? আমি তো কিছুই জানি না। বাড়িতে থাকেন আপনি, যে বাড়ির খবর রাখবেন। চৈতালি এখানে আসার পর থেকেই রাকেশ আর চৈতালির একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি যদি ভুল না হয়ে থাকি, এ ব্যাপারে ওদের দুজনের মত আছে। আপনি ওদের দুজনের সাথে কথা বলবেন। ঠিক আছে। রাজ যখন তার বাবাকে এই কথাগুলো বলছিল তখন তার মাও পাশে ছিল। রাজ তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি এত বোকা মা, তোমার চোখের সামনে এসব ঘটে গেল আর তুমি বুঝতে পারলে না? বোন সব জানে, তুমি ওর কাছ থেকে জেনে নেবে, আর পারলে রাকেশ চৈতালির সাথে ব্যাপারে কথা বলবে। রাত 11টা বাজে। বাড়ির সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ টোকা পড়ে। চৈতালি
যেই সবে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, হঠাৎ দরজার শব্দেই তার ঘুমটা ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে সে দরজা খুলে দেয়। রাকেশ ছুটে এসে চৈতালিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আর বলে, তুমি বিয়েতে একদম রাজি হবে না চৈতালি। আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। তুমি নিজে থেকে আমাদের সম্পর্কের কথা আমার বাবা মাও তোমার মাকে জানাবে। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সময় হলে আমি নিজে থেকেই সকলকে বলবো আমাদের কথা। একটা কথা বলবো, সত্যি বলবে? হ্যাঁ অবশ্যই। তুমি কি আমার দাদাকে ভালোবাসো? স্যারকে আমি পছন্দ করি ঠিক কথা, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংস আছে না। আর আমার প্রতি? ওটা কি মুখে বলবো না করে দেখাবো? কথাটা বলে চৈতালি রাকেশকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। তারপর তার বুকে মাথা রেখে বলল, এটা আমার শান্তির জায়গা, এখানে আমি সারা জীবন থাকবো। দেবে তো তোমার এই বুকে আমাকে থাকতে? তারপর রাকেশ আর চৈতালি নিজের বুকের মধ্যে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। তারপর রাকেশ বলল, জানো চৈতালি, আমি তোমার মনের কথা অনেকদিন আগে জানতে পেরে গেছি, তবে আমার মনে হয় দাদারও এই বিয়েতে মত নেই। জানো আমার দাদা তোমাকে বলেছে কি আমি জানি না, আমার দাদা নয় একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। তার প্রায় আজ থেকে 5 বছর আগের ঘটনা। তারপর মেয়েটার পুরো ফ্যামিলি আগুনে পুড়ে মারা যায়। তারপরেই বাবা দাদাকে কম্পিউটারে ডিপ্লোমা করার জন্য লন্ডন পাঠিয়ে দেয়। তুমি আমার দাদার মুখ থেকেই সব জানতে পারবে। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমি তখন হোস্টেলে থেকে পড়াশোনা করছিলাম, এতটুকু শুধু জানি, তার বেশি কিছু আমি বলতে পারবো না। দাদা তারপর থেকে মদ আর সিগারেট আসক্ত হয়ে পড়ে, ক্লাবে সারা রাত ধরে পার্টি করতো। বাবা এইসব পছন্দ করতো না। দাদার সাথে বাবার এই নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হতো। আমার মনে হয়েছিল স্যারের ভেতরে কোনো চাপা কষ্ট আছে, কিন্তু উনি কখনো তা প্রকাশ করে না। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে যাচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দাও। সুজয় বাড়ি ফিরে এসেছে। এই খবরটা রূপার কানে পৌঁছাতে সেই ভয় পেয়ে যায়। আর কিছুই করার নেই, এবার বোধহয় বিয়েটা তাকেই করতে হবে। তার ঠামা রূপাকে বলল, শুনেছিস রূপা, সুজয় পরশুদিন বাড়ি এসেছে। ওর মা বলছিল 2 মাস এখন থাকবে, তার মাঝে তোর সাথে ওর বিয়েটা দিয়ে দিতে চাই। ওর ফ্যামিলি তোকে দেখতে আসতে চাইছে। আমি কি ওদেরকে আসতে বলবো? তুমি কি ওদেরকে আমার যে মাথায় মাঝে মাঝে যন্ত্রণা হয় সেই কথাটা বলেছো? ডাক্তার কি বলেছে তা তো ওদের জানানো দরকার। ওইসব কিছু নয়, দূর থেকে পড়ে যাওয়ার জন্যই মাথায় একটু আঘাত লেগেছে। আমাদের পয়সা নেই, তাই বলে ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তার দেখালে হয়তো তোর এই যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সুজয় ভালো ছেলে, ও বিয়ের পর বড় ডাক্তার দেখালে তোর মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। সেটা অন্য ব্যাপার, তবু তুমি আমার এই রোগের কথাটা ওদের কাছে সত্যি বলে দেবে। আমি চাই না ভবিষ্যতে এ নিয়ে ওরা আমাকে কথা শোনাক। সে নয়, পরে বলা যাবে। তাহলে আমি এখন ওদের আসতে বলি। এদিকে চৈতালি রাজের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টার ওপর কিছু জিজ্ঞাসা করবে কি ঠিক সাহস হচ্ছে না চৈতালির। মনোভাব বুঝতে না পেরে রাজ চৈতালিকে বলল, তুমি কিছু কি বলবে আমায় চৈতালি? হ্যাঁ স্যার, কিছু জিজ্ঞাসা করার ছিল। বলে ফেলো, কি জানতে চাচ্ছ? কিছু মনে করবেন না তো? না। আমাকে তো আপনি ভালো বন্ধু মনে করেন। আমি শুনেছি আপনার জীবনে একটা অতীত আছে যা আপনাকে ভীষণ কষ্ট দেয়। আপনি নাকি সেই অতীতকে ভুলতে পারেন না। যদি আমাকে আপনি আপনার ভালো বন্ধু মনে করেন, তাহলে আপনার সেই কষ্ট আমার সাথে শেয়ার করতে পারেন। কে বলেছে তোমাকে আমার সম্পর্কে এসব কথা? আমার ছোট ভাই রাকেশ। হ্যাঁ স্যার। তুমি ওকে খুব ভালোবাসো না? আমি তোমাদের দুজনকে দেখেছি। খাবার টেবিলে একদিন আমরা সবাই খেতে বসেছিলাম। খেতে বসে রাকেশ তোমাকে ইশারা করছিল আর তুমি মুচকি হাসছিলে। আমি সেদিনই সব বুঝে গেছি। আমার ভাই খুব ভালো ছেলে। দেখো, তুমি ওকে পেয়ে খুশি হবে। স্যার আপনার কথা বলুন না। আপনার অতীতে ঘটে যাওয়া সে কালো অধ্যায়টা আমার খুব জানতে ইচ্ছে করছে। শুনবে তুমি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা? আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনোদিনও এসব শেয়ার করিনি। শুধু আমার বন্ধু কার্তিকও কিছুটা জানে এই বিষয়টা। তবে শোনো, আজ থেকে 5 বছর আগে আমাদের বাড়িতে ফুলের বাগান পরিষ্কার করার জন্য একজন মালিককে রাখা হয়েছিল। ওই মালিক আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একটা বস্তি আছে, ওখানে সে ফ্যামিলি নিয়ে থাকতো। তারপর মালিক মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রীকে আমাদের থেকে কাজের জন্য নিয়োগ করে। আমি তখন SMC ফাইনাল পরীক্ষা দিয়েছি। একদিন উপরের ছাদ থেকে লক্ষ্য করলাম মালি ঠাকুর মার সাথে একটা মেয়ে কথা বলছে। মেয়েটা পরনে ছিল হলুদ রঙের হৃদয়। মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ ছিল, খুব একটা ফর্সা ছিল না। চোখগুলো ছিল টানা টানা আর হাসিটা ছিল খুব সুন্দর। হাসলে গালে টোল পড়তো। ফর্সা হলে মেয়েটাকে হয়তো ভালো লাগতো না। এই গায়ের রঙের সাথে তার মুখে এবং শরীরের গঠনে অনেকটা মানিয়ে গেছে। তারপর মেয়েটাকে দেখার জন্য আমি কৌতূহলের
বেড়ে গেল। আমি নিচে নেমে এসে মালি ঠাকুর মাকে জিজ্ঞেস করলাম, 5 বছর আগে। ঠাকুমা, এই মেয়েটাকে গো? আর কি বলছে যে তোমাকে? বাবা, এ আমার নাতনি, আমার ছেলের মেয়ে। ও আমাকে আজকে সন্ধ্যাবেলা বাড়ি চলে যেতে বলেছে। কেন? তুমি তো আমাদের বাড়িতেই থাকতো। হ্যাঁ থাকি, তবে আমি আজকে চলে যাব। তোর সম্পর্কে আমার একটা বোন এসেছে। রাজ রূপার দিকে আর চোখে একটু তাকিয়ে দেখলো, তারপর ঠাম্মাকে বলল। তোমার নাতনির নাম কি? রাজের প্রশ্নের উত্তর ঠাম্মাকে দিতে হলো না। তার আগে রূপা বলল, আমার নাম রূপা। তা তুমি কিসে পড়ো? এবছর মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট ভাই আছে, সে ক্লাস 5-এ পড়ে। তা তোমার বাবা কি করে? টলি ভ্যান চালায়। ও আচ্ছা, তা তুমি কেমন পরীক্ষা দিয়েছো? ভালো হয়েছে, শুধু ম্যাথটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে মানে? তাহলে কি ফেল করবে নাকি? না না, ফেল করব কেন? আসলে বুঝতেই তো পারছেন, অঙ্ক মানে একটু প্র্যাকটিসের ব্যাপার। আমি প্র্যাকটিসটা একটু কম করেছিলাম, সেই কারণে কিছু সমস্যা হয়েছে, তবে ফেল করব না। তা রেজাল্ট বেরোনোর পর কি নিয়ে পড়বে? কি নিয়ে মানে ঠিক বুঝলাম না। বলছি সায়েন্স নিয়ে পড়বো। ওরে বাবারে, সায়েন্স, তাও আবার আমি? অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? বললাম না, ম্যাথ খুব খারাপ পরীক্ষা হয়েছে, আর এমনিতে আমার অঙ্ক করতে ভালো লাগে না। ওসব হিসাবের ব্যাপার আমার মাথায় ঢোকে না। আগে রেজাল্ট বেরো, তারপর পরবর্তী পদক্ষেপ পড়ে নেব। এইভাবেই দুজনের পরিচয় শুরু হয়। তারপর রাজ প্রতিনিয়ত ফুল গাছ দেখার বাহানায় মালি ঠাকুমার কাছে আসতো, বিভিন্ন বিষয়ে গল্প করত। কিন্তু তার পরের দিন থেকে তার নাতনিকে আর দেখতে পায়নি। রাজ সাহস করে মালি ঠাকুমাকে তার নাতির কথা জিজ্ঞাসা করতে পারে না। তারপর একদিন মালি ঠাকুমার ঘরে এসে দেখে মালিথা বসে খাচ্ছে আর তার নাতনি একটা চেয়ারে বসে আছে। রাজাদের বাড়ির পেছনে এই ফুলবাগান, আর মালিতে থাকার জন্য একটা ছোট্ট ঘর আছে। এই মালি ঠাকুমা সেই ঘরেই থাকে, আর কাজ হলো ফুল গাছে জল দেওয়া, বাগান পরিষ্কার, সব মতো ফুল গাছে ডাল ভাঙা। মালি ঠাকুমার ঘরের দরজা ভিজানো ছিল। রাজ বাইরে থেকে মালি ঠাকুমার উদ্দেশ্যে বলে, ঠাম্মা ভেতরে আসবো? রাজের গলা শুনতে পেয়ে মালি ঠাকুমা খাবার থালাটা চাপা দিয়ে রেখে দিল আর রাজকে বলল, হ্যাঁ বাবা, ভিতরে এসো, এটা তো তোমাদেরই বাড়ি, আমাকে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি যখন এখন এখানেই আছো, তাহলে এখন এটা তোমারই ঘর। রাজ খাবারের থালাটা চাপা দেওয়া আছে দেখে আমাকে বলল, কি ব্যাপার ঠাম্মা, খাওয়া শেষ না করে তুমি যে খাবারটা চাপা দিয়ে রেখে দিলে? ঠিক আছে বাবা, আমি পরে খেয়ে নেব। পরে নয়, তুমি এখনই খাবে। আর কই দেখি তুমি কি খাচ্ছিলে? কথাটা বলে রাজ আমার খাবারের থালাটা খুলে দেখে তালের পিঠা আছে। তা দেখে রাজ খুব খুশি হয়ে বলল, জানো ঠাম্মা, এই তালের পিঠা আমার খুব প্রিয়। ছোটোবেলায় একবার মায়ের সাথে মার বাড়িতে গিয়ে দিদা হাতে বানানো পিঠে খেয়েছিলাম, সেই স্বাদ আমি আজও ভুলতে পারি নাই। কথাটা বলে রাজ ঠাম্মার থালা থেকে পিঠা নিয়ে খেতে শুরু করে। তা দেখে ঠাম্মা বলে, বাবা, তুমি তো ঠিক কাজ করোনি। আমরা গরিব ছোট লোক বস্তিতে থাকি। যদি বড়বাবু বড় মালকিন জানতে পারে, তাহলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে। রাজ আমার কোনো কথাই শুনল না। সে পিঠে খেতে খেতে রূপার দিকে তাকিয়ে দেখলো। রূপা মুচকি হাসছে। তারপর রাজ রূপাকে বলল, খুব হাসি পাচ্ছে না? তা এতদিন ঠাম্মার সাথে দেখা করতে আসোনি কেন? আমি তো বাড়িতে ছিলাম না। তা কোথায় গিয়েছিলে? পরীক্ষা হয়ে গেছে বলে একটু ঘুরতে গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়িতে। ওখানে আমি 1 মাস ছিলাম, এই কালকেই ফিরেছি। তা শুধু ঘুরলে হবে? নতুন ক্লাসে পড়া শুরু করতে হবে না? আগে রেজাল্ট বেরোক, তারপর। তা না হলে নতুন ক্লাসের বই পাবো কোথায়? আমার কাছে আছে, সত্যি আমার কাছে আছে। তবে আমি তো সায়েন্সে পড়ছি, আর তুমি যদি অন্য বিভাগে পড়ো তাতে সমস্যা নেই। ইংরেজিতে সব বিভাগেই পড়তে হবে, আর ওই বইটা আমার কাছে। তুমি প্রতিদিনই সন্ধ্যাবেলা ঠাম্মার কাছে চলে আসবে, আমি 1 ঘন্টা পরে ইংরেজিটা তোমাকে পড়াবো। রাজের কথায় রূপা একটু বিস্মৃত হলো। তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। তার মানে সে কাজের কাছে পড়বে। আসলে এতে রাজের একটা উদ্দেশ্য আছে। প্রথমত, এই মেয়েটার সাথে দেখা করতে চাইছে, আর একটা অজুহাত দেখে। আসল কথা, রাজ একজন CBM এর ছেলে। ওর সাথে সর্বদা নিরাপত্ররক্ষী একজন কর্মী, অর্থাৎ বডিগার্ড থাকে। তাই রূপাকে দেখার বাহানায় এই সুযোগটা কাজে লাগানো। তারপরের দিন রূপা তার ঠাম্মার কাছে এলে রাজ ও তার ঠাম্মার কাছে আসে, আর হাতে ছিল একটা 11 ক্লাসের পুরনো ইংরেজি বই। রাজ রূপাকে বলল, তুমি রেডি তো রূপা আমার কাছে পড়ার জন্য? রাজের কথায় রূপা হাসলো আর বলল, সেদিন তো সব কথা হয়ে গেল, আজ আবার জিজ্ঞাসা করছেন কেন? ও ঠিক আছে। তারপর রাজ রূপাকে পড়াতে শুরু করলো। এই বিকেলের দিকে রাজাদের বাড়িতে কেউ থাকে না,
তার বাবা সিএম হয়, বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকে, আর মা যেহেতু একজন সমাজসেবিকা তাই সেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তার দুই ভাই বোন ওরাও যে যার মতো ব্যস্ত থাকে। রাজ্যে রূপার সাথে এভাবে দেখা করে সেটা কেউ জানে না। যেহেতু রূপার ঠামা এ বাড়িতে মাল্লির কাজ করে, সেই সূত্রে রূপার ঠামাকে সবাই জানতো। আর রূপাও ঠামার সাথে যে দেখা করতে আসতো বাড়ির যে সিকিউরিটি গার্ডরা আছে তারাও জানে, তাই তারাও রূপাকে কিছু বলে না। এভাবেই চলছিল বেশ। রাজ ও রূপার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু সাহস করে রাজ বা রূপা কেউই প্রকাশ করে না। রাজ মনে করে তার পজিশন যে জায়গায় হয়তো রূপা না করে দিবে, আবার রূপা মনে করে সে বস্তিতে থাকে, গরিবের মেয়ে, দেখতে এতটাও সুন্দর নয়, তাই সে কি করে ভাববে এই সিএম এর ছেলে তাকে পছন্দ করবে। কিন্তু প্রকৃত ভালোবাসা কি সময়, কাল, জাত, ধর্ম, গরিব বড়লোক, রূপ, গুণ কিছু কি বিচার করে? তাই এদের সম্পর্কর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। দুজনের মধ্যে এক তীব্র আকর্ষণ জন্ম নিল। এভাবেই চলছিল বেশ কিছুদিন। রূপার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়, সে পাশ করে 11 ক্লাসে ভর্তি হয়। হঠাৎ তার ঠামা একদিন অসুস্থ হয়ে পড়ে। রূপার ঠামা রূপাকে বলে, দেখ রূপা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি সাহেবদের বাড়ি যেতে পারবো না, গায়ে কিছুটা জ্বর আছে। আমাকে তো আবার গায়ে জল দিতে হবে, তাহলে জল ঘাটতে হবে। জল যদি বেশি ঘাটি তাহলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তুই বরং এক কাজ কর, আজকে বিকেলে তুই গাছগুলোতে জল দিয়ে আয়। বিকেলবেলা যাবি, সন্ধে হওয়ার আগেই ফিরে আসবি। ঠাম্মার নির্দেশ পেয়ে রূপা রাজদের বাড়ি যায়, কিন্তু তখন চৈত্র মাস। বিকালবেলা হওয়ায় কালবৈশাখীর পূর্বাভাস দেখা দেয়। বিকাল হতেই আকাশ কালো ভোমরের মতো হয়ে রূপা ক্রমাগত জল দেওয়া শেষ করে বাড়ি ফিরতে চায়, কিন্তু তার আগেই ঝড় উঠে যায়। রূপা মালিদের থাকার জন্য যে ঘরটা আছে সেই ঘরটার ভিতর ঢুকে পড়ে, দরজা বন্ধ করে চুপটি করে বসে থাকে। কিন্তু তারপরে একজনের কথা শুনতে পায়, রূপার নাম ধরে কেউ ডাকে। আর সে আর কেউ নয়, রাজ। রাজ রূপাকে বলে, রূপা দরজা খুলো। রাজের ডাকে রূপা দরজা খুলে দেয়। রাজ ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ভালো থাকুক তুমুল ঝড় বৃষ্টি, আর সেই সঙ্গে আকাশ ডাকছে আর বিদ্যুতের চমকানি, সব মিলিয়ে এক বিষাক্তকর পরিবেশ। রূপা রাজকে বলল, আপনি আবার এখানে এলেন কেন? দেখছেন না বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এটা ছোট ঘর, এই জানলা দিয়ে বৃষ্টির ছাপটা আসছে, আপনি চলে যান। রূপার কথায় রাজ রূপার মুখটা হাত দিয়ে চেপে ধরলো আর বলল, চুপ থাকো, কোনো কথা বলো না। বাইরে ঝড় বৃষ্টি তীব্র থেকে তীব্রতা হলো, মেঘের গর্জন। রূপার খুব ভয় লাগতে শুরু করলো। রূপার ভয় পাচ্ছে দেখে রাজ রূপাকে নিজের বুকের মধ্যে চেপে ধরলো। রূপা চুপ করে রাজের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। তারপর রাজের কি হলো কে জানে, সে রূপার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে নিল। রূপা বাধা দিল না, সেও রাজের সাথে রেসপন্স করতে শুরু করলো। রূপার সাড়া পেয়ে রাজ রূপার ঘরে যে ছোট্ট বিছানা আছে সেখানে ছুঁয়ে দিল। তারপর রূপার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে আদর আদরে ভরিয়ে দিতে শুরু করলো। রূপা রাজের আদর পেয়ে রাজকে বলল, আমার মধ্যে আপনি হারিয়ে যান। রূপার কথায় রাজ রূপার দিকে নেশাভরা চোখে তাকালো। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। তাই সে মনে মনে ভাবলো, যা হবে আজকে আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই। ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেছে। এদিকে বাড়িতে সিকিউরিটি গার্ড চিৎকার করে উঠে, গার্ড কে ওখানে? গার্ডের চিৎকারে দুজনে ঘোর লাগা থেকে বেরিয়ে আসে। দুজন দুজনের থেকে ছিটকে সরে যায়, আর দুজনেই ভাবতে থাকে এতক্ষণ তারা কি ভুল করছিল। গার্ডের চিৎকার শুনে ওপরে একজন গার্ড ছুটে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? অন্য গার্ড কে বলতে শোনা যায়, ওইদিকে একটা বিড়াল ছিল, আমি ভাবলাম কে নাকি, সেই জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্য গার্ডটি বলে, মালি ঠাম্মার ঘরে কে আছে? অন্য গার্ডটিকে বলতে শোনা যায় যে মালি ঠাম্মার শরীর খারাপের জন্য কাল বিকালে তারা নাতনি গাছে জল দিতে এসেছিল, ঝড় উঠে যাওয়ার জন্য মনে হয় বাড়িতে যেতে পারিনি। তারপর গার্ড দরজার বাইরে থেকে রূপাকে বলে, রূপা তুমি ভেতরে আছো তো? সাবধানে থাকবে, রাত হয়ে গেছে, আজকে আর তোমাকে বাড়িতে যেতে হবে না। তোমার ঠাম্মার ঘরে খাবার থাকে, কিছু খেয়ে শুয়ে পড়বে, কাল সকালেই বাড়ি যাবে। আজকে বৃষ্টি হয়েছে, কাল আর গাছে জল দিতে হবে না। এই কথা বলে গার্ড সেখান থেকে চলে যায়। এদিকে রূপার রাজকে বলে, আমার খুব ভয় করছে একা থাকতে, আপনি থাকুন না আমার সাথে, আমি কখনো একা থাকি না। রূপার কথায় রাজ হাসে, আসলেও মনে মনে এটাই চাইছিল। তারপর রাজ রূপাকে বলে, আজকে রাতে দুজনে অনেক গল্প করব, আমার স্কুল লাইফের কথা তোমাকে সব বলবো, তখন
আমি কত দুষ্টু ছিলাম। তারপর ঠাম্মার ঘরে আনা কিছু মুড়ি আর চানাচুর ছিল, তাই খেলো ওরা দুজন। রাজ খুব খুশি মনে মুড়ি চানাচুর খাচ্ছিল, কিন্তু রূপার কথায় কি যেন একটা মনে হলো, খেতে খেতে অসুবিধা হচ্ছে। তাই রূপা রাজকে বলল, আপনার খেতে খুব অসুবিধা হচ্ছে না? আরে তোমার প্রিয় খাবার ছোটবেলা কত খেয়েছি মামার বাড়ি গিয়ে। তারপর দুজন সারা রাত ধরে অনেক গল্প করে। রাজ আর মামার বাড়ি গিয়ে কিভাবে পুকুরে সাঁতার কাটতো, কিভাবে ডুবে ডুবে মাছ ধরতো, সেসব গল্প করতে থাকে। স্কুলে কত দুষ্টুমি করেছে সেরকম নানা গল্প রূপাকে শোনায়। এইভাবে গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়ে। খুব সকালে রাজের ঘুম ভাঙে। সে রূপাকে ডেকে দেয়। তারপর দরজা খুলতেই দেখে তার মা পুজো করবে বলে বাগান থেকে ফুল তুলছে। হঠাৎ ঘরের দরজা খোলা আওয়াজ পেয়ে রাজের মা সেদিকে তাকায়, আর রাজকে এইভাবে দরজা খুলে বেরোতে দেখে তার মা সেখানে ছুটে আসে আর ছেলেকে জিজ্ঞেস করে, রাজ তুই এখানে? কথাটা বলে রাজের মা ঘরের ভেতর ঢোকে, আর সে দেখতে পায় রূপা তখন ঘুমো ঘুমো চোখে নিজের জামা ঠিক করছে। তাই দেখে রাগে চিৎকার করে ওঠে আর রাজকে বলে, বাবা আমি কি পাপ করেছি আজ আমাকে এই দৃশ্য দেখতে হলো? আমি তো ভেবেছিলাম বৃষ্টির জন্য তুই হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছিস, তোর ফোনটা সুইচ অফ দেখাচ্ছে, কিন্তু এই সকালবেলা আমি কি দেখলাম? মায়ের কথা রাজ মাকে বলে, তুমি যা ভাবছো তা কিন্তু নয় মা, এরকম কিছু হয়নি আমাদের মধ্যে, তুমি বিশ্বাস করো মা। রাজের মা আর কিছু বলে না। সে জানে সে চিৎকার করে কিছু বললে কে কোথা থেকে শুনে ফেলবে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাজও তার মায়ের পিছু পিছু নিল। এর ফাঁকে রূপা সেখান থেকে চলে গেল। রাজ বারবার তার মাকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু তার মা কোনো কথাই শুনল না। রাতে সে তার স্বামীকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? তুমি মালির বউকে কাজে আসতে বারণ করে দাও। কেন, কি হয়েছে? অনেক অঘটন ঘটে গেছে বাড়িতে। রাজের মায়ের কথা শুনে রাজের বাবা বসা থেকে উঠল। তারপর স্ত্রীকে বলল, কি বলছো কি তুমি? কি অঘটন ঘটেছে বাড়িতে? তোমার আদরের বড় ছেলে ওই মালির বউ নাতির সাথে সারা রাত ওই বাগানে যে ঘরটা আছে সেখানে মালির বউ থাকে, সেই ঘরে রাত কাটিয়েছে। কি বলছো কি তুমি? তারপর রাজের মা সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখছে যে সব কথা স্বামীকে বলল। সব কথা রাজের বাবা তার স্ত্রীকে বলল। ঠিক আছে, আমি মালি বউকে আসতে বারণ করে দেব। আমি অন্য লোক খুঁজে নেব, তুমি রাজকে বারণ করো, ও যেন ওই মেয়েটার সাথে আর কোনো সম্পর্ক না রাখে। এসব যদি 5 কান হয় তাহলে আমার রাজনীতি ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমার সরকারি পতন হবে, মিডিয়া উঠে পড়ে লাগবে, পাবলিক খেপে যাবে, বিরোধীরা আন্দোলন শুরু করবে, খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। রাজ এই বিষয় নিয়ে তার মায়ের সাথে কথা বলতে গেলে তার মা রাজের সাথে কোনো কথাই বলে না। তারপরের দিন মালি বউ কাজে এলে রাজের মা তাকে বলে, মালি বউ তোমাকে আর এখানে কাজ করতে আসতে হবে না। কেন বড় মালকিন, কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করনি, দোষ তোমার নাতনি করেছে। কি দোষ করেছে আমাকে বলুন, আমি ওকে শাস্তি দেব। তোমার নাতনি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে চুরি করেছে। চুরি করেছি আমার নাতনি? আমি বিশ্বাস করি না বড় মালকিন। হ্যাঁ, তোমার নাতনি আমাদের সম্মান বিশ্বাস সব চুরি করেছে, সে অপরাধী, তাই তার অপরাধের জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। তুমি আর আমাদের বাড়িতে আসবে না, কাল থেকে অন্য মালি বাগানে কাজ করবে। কদিন ধরে রাজ লক্ষ্য করছে মালি ঠাম্মা তাদের বাগানে কাজ করে না, অন্য একজন লোক কাজ করছে। তা দেখে রাজ তার মাকে বলে, মা, মালি ঠাম্মা আর কাজে আসে না, তার জায়গায় দেখছি অন্য কোনো লোক কাজ করছে। হ্যাঁ মালি বউ আর আসবে না, তার জায়গা তোর বাবা নতুন লোক নিয়োগ করেছেন, আর কাল থেকে তোমাকে আরও 2 জন গার্ড বেশি দেওয়া হবে। না, আমার কোনো গার্ড লাগবে না। তুমি বুঝতে পারছো না, তোমার বাবা একজন সিএম আর তোমরা তার সন্তান, সেই হিসাবে তখন তোমাদের উপরেও আক্রমণ হতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। আসলে এই নিরাপত্তা বাড়িতে দেওয়ার কারণ হলো রাজ কোনোভাবেই যেন রূপার থেকে যোগাযোগ করতে না পারে। এমনকি গার্ডদের বলে দেওয়া হলো রাজ কোথায় কখন যাচ্ছে, কার সাথে দেখা করছে, কী নিয়ে আলোচনা করছে, সব কিছু না তার মা বাবা মাকে জানানো হয়। কিন্তু রাজ রূপার সাথে কথা না বলে সেই পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা। তাই সে তার মাকে বলল, মা, এভাবে তোমাকে নিরাপত্তার মধ্যে রেখে তোমার ঠিক কাজ করছো না। আমি যেখানেই যাচ্ছি নিরাপত্তা আমাকে বাধা দিচ্ছে। দেখো মা, এভাবে তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, খারাপ লাগলো এটাই সত্যি, আর এটা তোমাদেরকে মেনে নিতে হবে। আমি রূপাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব।
আর যে কোনো অবস্থায় আমি রূপাকে চাই। হে ব্যাপারে তোমাদের কোনো কথা আমি শুনবো না। মা, তুমি কেন বুঝছো না মা? তোমার ছেলে যে মেয়েটাকে খুব ভালোবাসে, মেনে নাও না মা। তোমার বৌমা হিসেবে রূপাকে তুমি তোমাদের সম্মান, বাবা, রাজনীতি এসব নিয়ে ভাবছো। আরে তোমার ছেলের কথা তোমাদের মনেই পড়ছে না। ও যে পাগল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তোমার ছেলে পাগল হতে বেশি সময় লাগবে না। ও গরিব বস্তিতে থাকে, ছোট জাত, দেখতে যাও তেমন সুন্দর নয়, কিন্তু মা ও যে আমার চোখে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। মা, ভালোবাসা গরিব বড়লোক জাত এসব ভেদাভেদ করে না। ভালোবাসা তো সকলের চেয়ে আলাদা, তাকে নিয়ে তো কোনো বিতর্ক হয় না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। না, রাজের সেই কান্না তার মায়ের মন গলাতে পারল না। সে কিছু দিনের মধ্যেই একটা দুঃসংবাদ রাজের কানে এলো। সে বস্তিতে রূপার ছিল, সেখানে নাকি আগুন লেগেছে, আর এই আগুনে রূপাদের পুরো পরিবার মারা গেছে। আরও পাশাপাশি কিছু বাড়িতে আগুন লেগেছে। রাজের কানে কি খবর আসার সঙ্গে সঙ্গেই সে ছুটে যেতে চায় ওই বস্তিতে, দেখতে চায় কি ঘটেছে। কিন্তু তার আগেই তার নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেয়। তারপর থেকেই রাজ মদ খাওয়া শুরু করে দেয়, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকে, যা রাজের বাবার পছন্দ হয়নি। সে তার রাজনীতি ক্ষতি হবে ভেবে রাজকে লন্ডন পাঠিয়ে দেয়। তারপর রাজ লন্ডনে গিয়ে কম্পিউটারে ডিপ্লোমা করে। তারপর একজন মাফিয়া ডনের সাথে তার আলাপ হয়, সেখান থেকে তার ট্রেনিং শুরু হয়। তারপর সে আস্তে আস্তে সারা ইউরোপ জুড়ে তার কাজকর্ম শুরু করে। সে হয়ে ওঠে ইউরোপের মাফিয়া ডন। এতক্ষণ ধরে রাজ চৈতালিকে এই কথাগুলোই বলছিল। সব শোনার পর চৈতালি রাজকে বলল, স্যার, তারপর আপনি খোঁজ নেননি রূপা আদৌ বেঁচে আছে কিনা? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছিলাম লন্ডনে যাওয়ার আগে। আমার এক বন্ধু কার্তিকে আমি দায়িত্ব দিয়েছিলাম খবর নেওয়ার জন্য। ও খোঁজ নিয়েছিল, তারপর বলল ওরা সবাই মারা গেছে। আর কিছুদিন পর কার থেকে আমাকে আমার ফোন করলো, বলল রূপা ও তার ঠাকুমাকে সেদিন রাতে স্টেশনে কেউ দেখেছে। ট্রেন আসতেই তারা স্টেশন থেকে ট্রেনে ছিঁড়ে কোথায় নাকি চলে যায়। আমি কার্তিককে বলেছিলাম আরও লোক লাগা, যদি রূপা সত্যিই বেঁচে থাকে তাহলে ওকে যেভাবে খুঁজে বের করব। তারপর আমরা যেদিন প্যারিস গেলাম, মিটিংয়ের কিছুক্ষণ আগে আমাকে ফোন করে কার্তিক জানায় ওরা নাকি হাজারদুয়ারি গেছিলো আর ওখানে একটা বইয়ের দোকানে রূপাকে দেখতে পায়। সে কথাটা শোনার পর থেকেই ওই মিটিংয়ে আমি অসুস্থ বোধ করি। তারপর দেশে ফেরার সিদ্ধান্ত নিই। স্যার, এখন কি করবেন? এখানে এসে হাজারদুয়ারি ছুটেছিলাম, ওখানে সব জায়গায় খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না। এদিকে সুজয়দের বাড়ি থেকে রূপাকে সকলে দেখতে এসেছে। সবাই তাদের পছন্দ করেছে। সামনের মাসে 27 তারিখ বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। রূপা হঠাৎ করে মাথায় যন্ত্রণা হয় কেন সেটা সুজয়কে বলতে চেয়েছে, কিন্তু রূপার ঠাকুমা তাকে কিছুই বলতে চায়নি। এতে রূপার ঠাম্মার উপর ভীষণ রেগে আছে। সত্যি কথা যদি বলেই দেয় তাহলে কি হবে, কিন্তু ঠাম্মা শুনতে চায় না। এদিকে রাজের বন্ধু কার্তিক রাজকে বলে, রাজ, ঘুরতে যাবি? কোথায়? একটু গ্রামের দিকে, পিছিয়ে পড়া সেই গ্রাম। সেখানে এখনো মাটির দোতলা বাড়ি আছে, বেশিরভাগ লোক চাষিজীবী। যাবি? আমার এক বন্ধু রাতুল, তার মাসির বাড়ি। দুদিনের জন্য চল না, ঘুরে আসি, ভালো লাগবে। জানিস তো, আমার না কিছুই ভালো লাগছে না। ভাবছি ইউরোপে ফিরে যাব। এখানে থাকলে রূপার কথা মনে পড়বে, ওকে এখন আমি ভুলতে পারি নাই। তবে তুই বলেছিলি যখন আমি তোদের সাথে যাব, ওখান থেকে ফিরে এসে আমি ইউরোপে ব্যাক করব, চৈতালি রাকেশের বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি রাতুলকে ফোন করে দিচ্ছি। পরশুদিন আমরা রওনা হচ্ছি। এটা মুর্শিদাবাদ জেলার লালগোলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে যেতে হবে একটু গায়ের দিকে। তারপর রাজ তার বাবা মাকে বলে চৈতালিকে সবকিছু কাজকর্ম বুঝিয়ে দিয়ে কার্তিকের সাথে রাজ রওনা হয়। রাতুলদের মাসিদের বাড়িটা বেশ বড়, পুরোনো দোতলা পাকা বাড়ি, ওপর নিচে 8খানা ঘর। বাড়ির উঠানটা অনেক বড়, ওদের আবার শান বাঁধানো ঘাটও আছে। তা দেখে রাজের খুব ভালো লাগে। তার ছোটবেলা মামার বাড়ির কথা খুব মনে পড়ে। মামার বাড়ি গিয়ে এরকম শান বাঁধানো ঘাটে বসে ছোট মামার সঙ্গে পুকুরে ছিপ ফেলতো। তারপরে দিন রাজ রাতুলের মাস্তুতো বৌদিকে বলে, বৌদি, আপনাদের বাড়ির পরিবেশটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের ছিপ আছে? কালকে ভাবছি পুকুরে ছিপ ফেলবো। হ্যাঁ, অসুবিধা নেই, আমাদের পুকুরে অনেক মাছ আছে, আমি তোমাকে ছিপ দেবো। তারপরের দিন রূপা কিছু শাড়ির জরির কাজ করতে দেওয়া ছিল, সেই শাড়িগুলো নিয়ে রাতুলের বাড়িতে তার বৌদিকে দিতে আসে। বাড়িতে এসে রূপা রাতুলের বৌদিকে বলে, আপনাদের বাড়িতে কি কিছু নতুন অনুষ্ঠান আছে? কেন বলো তো? কুটুম এসেছে মনে হয়। আরে না না, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। ওরা তো আমার মাস্তুতো দেবর রাতুলের বন্ধু। তুমি উঠে এসে বসো রূপা, আমার শাড়িগুলো হয়ে গেছে। হ্যাঁ বৌদি, হয়ে গেছে, সেই জন্য তো দিতে এলাম।
তারপর রূপার কাছ থেকে শাড়িগুলো নিয়ে ভেতরে রেখে এলো। একটা প্লেটে করে কিছু মিষ্টি আর জল নিয়ে রূপাকে দেওয়ার জন্য আলতো তা দেখে তার দেবর রাতো বলল, কাকে মিষ্টি দেবে বৌদি? বৌদি হেসে বলল, আমার এক মিষ্টি ননদ আছে, তাকে দেবো তোমাদের শহরের মিষ্টি। ওরা যখন ভেতরে বসে এই কথাগুলো আলোচনা করছিল ঠিক সেই সময় বৌদি 3 বছর একটা মেয়ে রূপার কোলে ওঠে। রূপা তাকে আদর করতে থাকে। হঠাৎ বাচ্চা মেয়েটি রূপার চুল ধরে টেনে দেয়। রূপা চিৎকার করে বৌদিকে ডাকার বলে, ও বৌদি, তোমার মেয়ে কি বদমাইশ দেখো, আমার সব চুলগুলো ছিঁড়ে ফেললো। এই কথাটা বলতে বলতে রূপা মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তারপরেই সামনে তাকিয়ে 3টে ছেলের সাথে তার বৌদি কথা বলছে। রাজ, কার্তিক দুজনেই রূপাকে দেখে চমকে যায়। তারা এখানে এই অবস্থায় রূপাকে দেখতে পাবে ভাবতেও পারেনি। রূপা ওদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়। সে তখন তার বৌদিকে বলে, বৌদি, মেয়েটাকে নাও, খুব বদমাইশ হয়েছে, এখন আমি আসছি। আরে বসো, আমার দেবর আর শহর থেকে মিষ্টি এনেছে, খাবে না? আর তোমার টাকাটা নিয়ে যাও। কত টাকা হয়েছে বলো? পরে টাকা দেবে, এখন আমি আসছি। আরে মিষ্টি খেয়ে যাও রূপা। রূপা ছুটে সেখান থেকে চলে যায়। রাজ তখন রূপা বলে ডাক দেয়। ঘরে উপস্থিত বাকিরা চমকে গেল। রূপা কিন্তু আর পিছনে ফিরেও তাকালো না। সে দৌড়ে বাড়িতে চলে আসে আর হাঁপাতে থাকে। তার ঠাম্মা তাকে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে কি রূপা, তুই এভাবে ছুটে এলি কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কি আমাকে বল। ঠাম্মা, ও এখানে এসেছে। কে এসেছে? কাকে দেখে তুই এত ভয় পেয়ে গেছিস? কথাটা বলে রূপা কিছুটা দম নেয়। তারপর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বলে, রাজ এসেছে, ওই সিএম এর ছেলে, তুমি যাদের বাড়িতে মালির কাজ করতে। কি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মা, ও এসেছে। ওই বৌদিদের বাড়িতে আমি শাড়ি দিতে গিয়েছিলাম, আর আমি দেখলাম ওরা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। বৌদির বাচ্চাটা দুষ্টুমি করছে বলে আমি বৌদিকে দিতে ভেতরে ঢুকেছি, আর দেখলাম ওরা বসে আছে। রাজের সাথে বন্ধু কার্তিকও এসেছে। কি হবে ঠাম্মা এবার? ওরা তোকে দেখেছে, চিনতে পেরেছে? হ্যাঁ দেখেছে তো, বলতে পারবো না চিনতে পেরেছি কিনা, তবে ওরা আমাকে দেখে চমকে যায়। দুজনের মুখের দিকে তাকাতাকি করে। আমি কোনোভাবে মেয়েটাকে বৌদির হাতে দিয়ে সেখান থেকে চলে আসি। ঠিক আছে, তুই ঘরের ভেতরে গিয়ে চুপ করে শুয়ে থাক। ওরা যদি বাড়িতে আসে, যা বলার আমি বলবো। তুই কোনোভাবেই বাইরে বের হবি না। এদিকে রাজ রূপাকে দেখে প্রথমে চমকে যায়। তারপর সে বৌদিকে বলে, বৌদি, ওই মেয়েটার নাম কি রূপা? হ্যাঁ, ওর নাম রূপা। ও খুব ভালো মেয়ে, আর ওর হাতের কাজও খুব সুন্দর। ওদের বাড়িতে কে কে আছে? কেউ নেই, ও আর ওর ঠাম্মা থাকে। ওদের বাড়ি তো এখানে নয়, অন্য জায়গায়। ওদের ফ্যামিলির সবাই নাকি আগুনে পুড়ে মারা গেছে। ওদের এখানে দুঃসম্পর্কের এক আত্মীয় থাকতো। তারপর রূপা ও ওর ঠাম্মা এখানে চলে আসে। তারপর থেকেই ওরা এখানে থাকে। রূপা গ্রামের এক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বৌদি, আমার একটা উপকার করবে? হ্যাঁ বলো। আমি রূপাদের বাড়ি যেতে চাই। আমি তোদের বাড়ি জানি না, তুমি কাউকে একবার বলো না আমাকে নিয়ে যাওয়ার জন্য। কেন তুমি রূপাদের বাড়ি যাবে? তুমি কি রূপাকে চেনো? শুধু চিনি না বৌদি, ওই মেয়েটা আমার সবচেয়ে দুর্বল জায়গায় আছে। ওকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে রূপার বিয়ে করা আমি বের করছি। আমার মনে আগুন জ্বালিয়ে ওকে আমি সংসার করতে দেব না। আমি যাব, ওর সাথে দেখা করব। ঠিক আছে, আমার এক দেওর আছে, আমি তাকে তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। ও রূপাদের বাড়ি তোমাদের দেখিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে রাজ ও তার সঙ্গীরা রূপাদের বাড়ি পৌঁছে যায়। রূপার ঠাম্মা তখন ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। রাজ ঠাম্মাকে জিজ্ঞেস করে, কেমন আছো ঠাম্মা? আমাকে চিনতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হয়নি? কেন এসেছো এখানে? ভগবান পাঠিয়েছে। আমার তো এখানে আসার কথাই না, আমার তো ইউরোপ চলে যাবার কথা, কিন্তু কার্তিক জোর করে আমাকে এখানে নিয়ে এলো। এখানে যে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমি বুঝতে পারিনি। রূপার বিয়ে ঠিক হয়ে গেছে। ওর স্বামী খুব ভালো ছেলে, দিল্লিতে থাকে। বিয়ের পর ওকে দিল্লি নিয়ে চলে যাবে। আমি রূপার সাথে কথা বলবো। ও কেন আমার সাথে এরকম করলো? ও তোমার কিছু করেনি। যা হারাবার ও তো হারিয়েছে, নিজের বাবা মা, ছোট ভাইকে। ঠিকই বলেছ ঠাম্মা। হ্যাঁ, সেদিন বাড়িতে আগুন লাগেনি। তোমার বাবা লোক লাগিয়ে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমাদের সকলকে মেরে ফেলা। তুমি একটা বস্তির গরিব মেয়েকে ভালোবাসতে, যা তোমার বাবার রাজনীতির ক্যারিয়ারে ক্ষতি হচ্ছিল। তাই তোমার বাবা রূপাকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল। কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে। রূপা তো বেঁচে গেল, কিন্তু ওর বাবা মা, ভাই তাদেরকে হারিয়ে ফেলল।
ঠাম্মার কথা শুনে রাজ সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর ঠাম্মাকে উদ্দেশ্য করে বলল, সেদিন কি ঘটেছিল ঠাম্মা, আমাকে একটু বলো। তারপর ঠাম্মা সেদিন কি ঘটেছিল এক এক করে সব রাজকে বলতে শুরু করলো। সেদিন তোমাদের বাড়ি থেকে একটা লোক আমাদের বাড়িতে এসেছিল। তোমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। আমি যদি তোমাদের বাড়িতে কাজ করতাম, সেজন্য ওরা আমাকে বিরিয়ানি দিতে এসেছিল। সে লোকটা বলেছিল বাড়িতে সব কর্মচারীদের তার পরিবারের জন্য বিরিয়ানি দেওয়া হচ্ছে, সেজন্য এক প্যাকেট বিরিয়ানি ওরা আমাদের বাড়িতেও দিতে এসেছিল। বিরিয়ানিতে আমার নাতি নাতনি তো কী আনন্দ। সেদিন আমি বিকেলবেলা হাটে গিয়েছিলাম। হাট থেকে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যায়। আমার বৌমা বলেছিল রাতে কিছু রান্না করবে না। সিএমদের বাড়ি থেকে যে বিরিয়ানিটা এনেছে সবাই মিলে তা খাওয়া হবে। আমি বাড়িতে ফিরে এসে দেখি ওরা সব বিরিয়ানি খাচ্ছে। রূপা দেখি তখন ঘরে পড়ছে। আমি রূপাকে বললাম, তুই বিরিয়ানি খাবি না? আমি পড়া শেষ করে খাবো। আমি তোর জন্য একটা জিনিস এনেছি, খাবি? কি এনেছো ঠাম্মা? তোর জন্য আমি দই নিয়ে এসেছি, তুই তো খেতে ভালোবাসিস। খুব ভালো করেছো ঠাম্মা। আমার না আজকে কেমন অম্বলের মতো লাগছিল। আজকে আমি বিরিয়ানি খাবো না, আমি বরঞ্চ দইটা খাবো। বিরিয়ানি কাল সকালে খাবো, আর আমি এমনিতেই মাংস খাই না। সেদিন রাতে রূপা দই খেয়ে আর আমি দুটো শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। এদিকে আমার ছেলে বৌমা নাতি ওরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রে কিছু একটার শব্দে আবার ঘুম ভেঙে যায়। দেখি আমাদের ঘরে কেরোসিনের গন্ধ। তারা বলাবলি করছে, স্যার বেশি করে কেরোসিন দিতে বলেছে। আমি বুঝতে পারলাম কিছু একটা বিপদ আছে। তখন একজন বলল, বিরিয়ানিতে বেশি করে ঘুমের ওষুধ দিয়েছিস তো? এ কথা শুনে আমার মাথায় কাজ করলো না। তখন অলরেডি আমাদের ঘরে ওর আগুন লাগিয়ে দিয়েছে। আমি রূপাকে আস্তে করে ডাকলাম। তারপর আমাদের ঘরটা বাঁশের তৈরি, দমড়া দিয়ে ঘেরা ছিল এক পাশটা, আর আমার ছেলে বৌমা নাতি পাশের একটা ঘরে শুতো। আমি কাঠারি দিয়ে সেই দমড়াটাকে কাটলাম। তারপর রূপাকে ঠেলে ফেলে দিলাম। আচমকা রূপা পড়ে যায়, কারণ আমাদের ঘরের পিছনে একটা নর্দমা ছিল। সে আচমকা পড়ে যায়, তার মাথায় আঘাত লাগে। আমি কোনো কিছু আগে পরে না ভেবেই সেখান থেকে বেরিয়ে আসি। রূপাকে কোনোভাবে তুলে সেখান থেকে আমি স্টেশনে চলে যাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত 3টে নাগাদ ফার্স্ট ট্রেন আসে, আর আমি উঠে পড়ি। আমার এক দূর সম্পর্কের বোন এখানে থাকতো। এই জায়গাটা সহজে কারো চোখে পড়বে না, সেই সুযোগটা আমি কাজে লাগালাম। তারপর রূপাকে নিয়ে আমি এখানে চলে আসলাম। তারপর আমি লালগোলা স্টেশনে পৌঁছাই। ওখান থেকে আমি এখানে চলে আসি। আমি জানি এখানে থাকলে তোমার বাবার লোক খুঁজে পাবে না। তারপর এখানে এসে আমি আমার বোনকে সমস্ত ঘটনাই খুলে বলি। আমার বোন এক ভদ্রলোককে ধরে, রূপাকে স্কুলে ভর্তি করে দেয়। ওখান থেকে রূপা উচ্চ মাধ্যমিক পাশ করে। কলেজ গেলে একটু শহরের দিকে যেতে হবে, তাই রূপাকে কলেজে ভর্তি করিনি। রূপার মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়। একবার ডক্টর দেখিয়েছিলাম, বলল পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। কিন্তু আমার হাতে টাকা নেই, তাই মেয়েটার চিকিৎসা করতে পারিনি। ওর মাথায় মাঝে মাঝেই যন্ত্রণা হয়। ওর বিয়ে হয়ে গেলে ওর স্বামী বলেছে দিল্লিতে গিয়ে নাকি ভালো ডাক্তার দেখাবে। একইভাবে কথাগুলো বলে রূপার ঠাম্মা থামলো। রাজ তখন ঠাকুমাকে বলল, রূপার কোথাও বিয়ে হবে না, আমি রূপাকে বিয়ে করব। আর তুমি আর রূপা এখনই আমার সাথে আমাদের বাড়িতে যাবে। আমি আছি, আমাকে বিশ্বাস করতে পারো। আমি আর রূপা কোনো ক্ষতি হতে দেব না। যদি সেরকম হয় আমি নিজের জীবন দিয়ে দেব। একটু বিশ্বাস করো না ঠাম্মা আমাকে। কিন্তু তোমার পরিবার? আমি আছি, তোমরা চলো। আমি রূপাকে খুব ভালোবাসি, আমি থাকতে ওর কোনো ক্ষতি করতে আমি দেব না। আগে যেটা হয়ে গেছে সেটা আমার অজান্তে হয়েছে, কিন্তু এখন কিছু হবে না। আমি পুরো পরিবারের সাথে লড়বো, যে ক্ষমতা আমি এখন অর্জন করেছি। এরপর রাজের কথা শুনে তার ঠাম্মার মনটা একটু নরম হলো। সে দরজা খুলে রূপাকে রুম থেকে বাইরে বের করে নিয়ে এলো। তারপর রূপাকে বলল, তুই যাবি রাজের সাথে, ও তোকে খুব ভালোবাসে। কিন্তু ঠাকুমা, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। রূপার কথায় রাজ বলে, তোমার স্বামী থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো? মনে নেই সেই ঝড় বৃষ্টির দিনে কি ঘটেছিল আমাদের মধ্যে? আমি তোমায় অনেক খুঁজেছি রূপা, তুমি আর আমায় ফিরে দিও না। তুমি আমার
অস্তিত্বের সঙ্গে মিশে আছো। তুমি কেন বুঝছো না? আমি যে তোমায় খুব ভালোবাসি। সেদিন রাজ আর রূপা তার ঠাম্মার সাথে নিয়ে নিজেদের বাড়িতে ওঠে। ওদের দুজনকে দেখে রাজের বাবা মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে ভেবে পায় না। ওদেরকে তাকিয়ে থাকতে দেখে রাজ বলে, বাবা মা সামনে মাসে আমি রূপাকে বিয়ে করব। তুমি নিশ্চয়ই এদের চিনতে পেরেছো। আমি এক বন্ধুর সাথে গ্রামে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানেই ওদেরকে আমি খুঁজে পাই। রাজের কথায় তার বাবা মা খুব রেগে যায় আর রাজকে উদ্দেশ্য করে বলে, তুই কি বলছিস? হে মেয়ে কখনো এই আমাদের বাড়ির বউ হতে পারে না। কি পরিচয় দিবি তুই ওকে? বলবি আমি বস্তির মেয়েকে বিয়ে করেছি? দরকার হলে তাই বলবো। ওরা গরিব হতে পারে, নিচু জাত হতে পারে, কিন্তু তোমাদের মতো স্বার্থপর নয় মা। তুমি একজন সমাজসেবিকা, তুমি কি করে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? বাবা নয় রাজনীতি করে, তার মধ্যে সবসময় স্বার্থপর লুকিয়ে থাকবে, কিন্তু সমাজসেবিকার মন যে খুব উদার হয়। তুমি তো গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে কাজ করো। তোমার চিন্তাভাবনা এত নিচু কী করে হতে পারে মা? কী করে পারলে ঘুমের ওষুধ খাইয়ে পুরো ফ্যামিলিকে শেষ করার কথা? আমি সব জানি মা, তোমরা ঠিক কাজ করনি। ভগবান আছে, তাই তো আমি রূপাকে ফিরে পেয়েছি। রূপা সেদিন তোমাদের দেওয়া বিরিয়ানি খায়নি। রাজের কথায় তার বাবা মা খুব অবাক হয় আর রাজকে উদ্দেশ্য করে বলে, তুই আমার পেটের ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস আর আমাদের নামে মিথ্যা বদনাম করছিস? জানিস আজ তোর জন্য তোর ছোট বোনের বিয়ে ভেঙে গেছে। তোর বাবার বন্ধু পুলিশ কমিশনারের ওর ছেলে তাপসের সাথে সেটার বিয়ে ঠিক হয়েছিল। তাপস লন্ডন থেকে। তাপস তোর বাবাকে বলেছে তুই নাকি সমগ্র ইউরোপ জুড়ে মাফিয়া গ্রুপের লিডার। মানুষকে খুন করতে তোর নাকি হাত কাঁপে না। তুই আবার বড় বড় কথা বলছিস। হাজার মেয়েদের সাথে তোর মেলামেশা। রাজের মায়ের কথায় রাজ বলে, আমাকে খারাপ তো তোমরা করেছো। আমার এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য তোমরা দায়ী। আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। নিজের ছেলে ভালো করতে গিয়ে তোমরা জানো তার কত খারাপ তোমরা করেছো। তোমাদের সম্মানের বড্ড ভয় নয়? এবার তোমরা সেই সম্মান হারাতে চলেছো। এরপর রাজ মিডিয়াকে ডেকে তার এবং রূপার বিয়ের কথা ঘোষণা করে। জানেন তো, আমার বাবা একজন সিম, আর আমার অপরাধ আমি একজন বস্তির মেয়েকে বিয়ে করেছি। সেজন্য আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলুন, ভালোবাসা কখনো কোনো জাত থাকে? ভালোবাসা তো সম্পর্ক বিশ্বাসের উপর তৈরি হয়। রূপার দাদু আমাদের বাড়িতে মালিকের কাজ করতো। ওরা আমাদের স্ট্যাটাসের মতো নয়, তাই আমার বাবা মা বিয়ে মেনে নেয়নি। রাজের প্রেস কনফারেন্সের বলা কথাগুলো তারপরের দিন কাগজে টিভিতে সম্প্রচার হয় যে রাজ্যের সিএম নিজের ছেলে এই কাজের জন্য ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে নিজের ছেলেকে ভালোবাসতে পারে না, সে কি করে রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে? কি করেছে গরিব মানুষের সেবা করবে? বিরোধী পার্টি এই সুযোগটাকে কাজে লাগায়। 3 মাস পর ইলেকশন হয়। রাজের বাবা ইলেকশনে বিপুল ভোটে পরাজিত হয়। তার গদি সে হাতছাড়া করে। জনগণ তার থেকে মুখ ফেরায়। বাবা মা রাজের প্রতি ব্যবহার তার ছোট ভাই রাকেশ বোন সেটা মেনে নিতে পারেনি। তারা বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। রাকেশ চৈতালিকে বিয়ে করে আর সেটা তার দাদা রাজের ফ্ল্যাটে ওঠে। এরপর এক শুভ দিন দেখে রাজ ও রূপাকে রেজিস্ট্রি করে ম্যারেজ করে বিয়ে করে। রূপার মাথায় চিকিৎসার জন্য রাজ রূপাকে নিয়ে লন্ডন যায়। সমস্ত কিছু টেস্ট করে ডক্টর রাজকে বলে, আচমকাই পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, এর জন্য চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু ওনার কোনো চিকিৎসাই করানো হয়নি। ওনাকে পুরোপুরি সুস্থ করতে হলে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর আমাকে বিশ্বাস করতে হবে। ডক্টরের কথা শুনে রাজ ডাক্তারকে বলে, আমি ধৈর্য ধরবো ডাক্তারবাবু, আপনি চিকিৎসা করুন। আমার ওয়াইফকে আমি সুস্থ দেখতে চাই। রাজের কথায় ডাক্তারবাবু মুচকি হাসে। এদিকে রূপা রাজকে বলে, আমি কখনো সুস্থ হব না যতদিন না তুমি ওই মাফিয়া কর্ম থেকে নিজেকে সরিয়ে না নাও। রূপার কথায় রাজ হাসতে থাকে। তারপর বলে, তোমার জন্য আমি হাসতে হাসতে মরতেও পারি, আর এতে সামান্য কাজ। তবে একেবারে সরে গেলে অসুবিধা হবে। আমি আস্তে আস্তে ওই কাজ থেকে সরে যাব। তারপর রাজ ইউরোপ মহাদেশ থেকে তার সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এই ঘটনা 6 মাস পর রাজের বাবা মা রাজের ফ্ল্যাটে আসে আর রাজ ও রূপা তার ঠাম্মার কাছে ক্ষমা চায়। রাজ তাদেরকে অপমান করতে গেলে রূপার ঠাম্মা বাধা দেয় আর বলে, তুমি ছেলে মানুষ, তুমি এখনো কিছু বোঝোনি। সন্তানকে ছেড়ে থাকা বাবা মা যে কী কষ্ট তুমি তা বুঝবে না। আমি আমার সন্তানকে হারিয়ে তা বুঝতে পারছি। ওদের কর্মের জন্য ওর অনুতপ্ত, তুমি ক্ষমা করে দাও। ঠাকুমার কথায় রাজ তার বাবা মাকে ক্ষমা করে দেয় আর বলে, দেখেছো তো, তোমরা ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণই তোমাদের পাশে লোক থাকবে, আর তোমরা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কত জঘন্যতম কাজ করেছো।
পৃথিবীতে তোমাদের মতো নিষ্ঠুর বাবা মা যেন কারণ না হয়। এরপরে কেটে গেল আরও 2 বছর। রাজ নিজে দাঁড়িয়ে থেকে ছোট বোন শ্বেতার বিয়ে দেয় তারই পছন্দ মতো ছেলের সাথে। তারপর রূপম আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। তার মাথা যন্ত্রণা এখন আর হয় না বললেই চলে। এখন মাঝে মাঝে রূপা জানতে পারে সে মা হতে চলেছে। বাড়িতে খুশি আর ধরে না। তার বাবা মাও রূপাকে খুব আদর করে। এটাই একমাত্র কারণ সবাইকে খুশি রাখার।